দেখো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজম, মানে তোমাদের প্ল্যান্ট ফিজিওলজির যে পোর্শন আছে সেলুলার রেসপিরেশন। তো সেলুলার রেসপিরেশনের একটা অংশ, কিন্তু সেলুলার মেটাবলিজম কিন্তু খুব বোঝার আছে, যে চ্যাপ্টার যেটা আছে সেটা খুবই বোঝার মতো একটা চ্যাপ্টার। এবং সেলুলার মেটাবলিজমে প্রধানত আমরা যে খাবার খাই না, তো সেই খাবারটা প্রধানত কিভাবে সেখান থেকে আমরা এটিপি পাই, তো সেটাই আমাদেরকে মেনলি পড়তে হবে, ঠিক আছে। যেমন এই জায়গাতে দেখতে পাচ্ছ এখানে গ্লুকোজ আছে, কি আছে এখানে গ্লুকোজ আছে। আমরা যে খাবার হিসাবে যেটা খাই তো সেটা কি, সেটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ মানে C6H12O6। এবং এই গ্লুকোজ দেখ অক্সিজেনের সাহায্যে, অর্থাৎ আমরা যে অক্সিজেন যেটা আমরা নিচ্ছি পরিবেশ থেকে, তো সেই অক্সিজেন এবং জলের সাহায্যে এই গ্লুকোজটা ভেঙে যায়। কিসে ভাঙবে? কার্বন ডাইঅক্সাইড, জল এবং তার সঙ্গে সঙ্গে যেটা তৈরি করে তো সেটাই হচ্ছে এনার্জি। তাহলে আমরা যে গ্লুকোজ বা কার্বোহাইড্রেট জাতীয় যে আমরা খাবার খাই, তো সেই খাবারটা অক্সিজেনের সাহায্যে কিভাবে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড এবং জলে পরিণত হয় এবং তার সঙ্গে সঙ্গে এনার্জি তৈরি হয়, তো সেটাই সেলুলার রেসপিরেশন। একটু বলি, এই যে চ্যাপ্টারটা আছে এটা তোমাদের প্ল্যান্ট ফিজিওলজির সেকেন্ড চ্যাপ্টার। তো আমরা ফটোসিনথেসিস দেখেছি অলরেডি আগে। তাহলে দেখো প্রথমেই যেটা আছে তো সেটা হচ্ছে সেলুলার রেসপিরেশন। হোয়াট ইজ সেলুলার রেসপিরেশন? মানে কোষীয় শ্বসন কাকে বলে? কোষীয় শ্বসন হচ্ছে একটা ক্যাটাবলিক প্রসেস। ক্যাটাবলিক মানে কি? ক্যাটাবলিক মানে এই যে গ্লুকোজকে দেখতে পাচ্ছ, তো এই গ্লুকোজটা ভেঙে যাচ্ছে, তো সেই জন্য যে প্রসেস প্রধানত ভেঙে যায় কোনো খাবার, তো তাকেই বলে ক্যাটাবলিক প্রসেস। এবং এই প্রসেসে অক্সিজেন লাগে, যেহেতু অক্সিজেন লাগছে সেই জন্য এটাকে আমরা বলছি অক্সিডেশন অফ ফুড হচ্ছে, এবং তার ফলে এটিপি তৈরি হচ্ছে, মানে এনার্জি তৈরি হচ্ছে। এবং এই এনার্জিটা তৈরি হয় বলেই প্রধানত আমরা বিভিন্ন রকমের কাজ করতে পারি। তাহলে খাবার যদি আমরা না খাই তাহলে কোনো কাজ করতে পারবো না, কারণ খাবার আমাদেরকে এনার্জি প্রোভাইড করে। এটুকু সবার ঠিক আছে? সবাই বুঝতে পেরেছে কি বলবে আমাকে? এবার দেখ, এই যে সেলুলার যে রেসপিরেশন হচ্ছে, আমাদেরকে মেনলি দুটো প্রসেস পড়তে হবে। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস এবং আর একটা যে প্রসেস আছে তো সেটা হচ্ছে ক্রেব সাইকেল। তাহলে প্রথমেই যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেটা বললাম, এটা কিভাবে এনার্জিতে পরিণত হয় তো সেটাই আমরা দেখব। দেখো এই যে গ্লুকোজ জাতীয় যে খাবার আছে, মানে গ্লুকোজ যেটা আছে, এটা প্রথমে গ্লাইকোলাইসিস পদ্ধতিতে ভেঙে যাবে, যেটাতে তো তার নাম হচ্ছে পাইরুভিক অ্যাসিড। তাহলে গ্লুকোজ কিসে ভাঙবে? গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে ভাঙবে। এবং যে প্রসেসে গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে ভাঙে, তো সেই প্রসেসকে আমরা কি বলবো? তো সেই প্রসেসকে আমরা বলবো গ্লাইকোলাইসিস। এরপরে এই যে পাইরুভিক অ্যাসিড যেটা তৈরি হলো, মানে পাইরুভিক অ্যাসিড যেটা তৈরি হলো সেটা কি হয়? এরপরে সেই পাইরুভিক অ্যাসিড এবার ক্রেব সাইকেলে ঢুকবে। কোথায় ঢুকবে? ক্রেব সাইকেলে, ঠিক আছে। তোমাদের যেটা পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়, প্রধানত গ্লাইকোলাইসিসের বিভিন্ন স্টেপগুলো থেকে কোয়েশ্চেন্স দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে ক্রেব সাইকেলের বিভিন্ন স্টেপগুলো থেকে প্রশ্ন দেওয়া হয়। তো এই বিষয়গুলো আমরা পরপর এগুলো প্রধানত আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেলুলার যে রেসপিরেশন আছে এটা ক্যাটাবলিক প্রসেস এবং এই প্রসেসে প্রচুর পরিমাণে এটিপি তৈরি হয়। এরপরে দেখো, এরপরে এই জিনিসগুলো তোমাদের আর লাগবে না। তো রেসপিরেটরি সাবস্ট্রেট, এবার আমরা যেটা দেখব যে কোন জাতীয় খাবার থেকে আমরা এটিপি পাই, মানে শক্তি পাই। আমরা পাই কার্বোহাইড্রেট থেকে, অর্থাৎ আমরা যে ভাত রুটি এগুলো যে খাচ্ছি এখান থেকে শক্তি পাই। আমরা প্রোটিন থেকে শক্তি পাই এবং আমরা লিপিড থেকে শক্তি পাই। কিন্তু এই যে কার্বোহাইড্রেট যেটা আছে এটাই হচ্ছে মেন এনার্জি সোর্স। তাহলে গ্লুকোজ যখন মেন রেসপিরেটরি সাবস্ট্রেট হিসাবে কাজ করে, তো তখন তাকে আমরা বলবো ফ্লোটিং রেসপিরেশন, ঠিক আছে। তাহলে গ্লুকোজ যখন প্রধানত শক্তি মানে মেন এনার্জি সোর্স হিসাবে কাজ করে, রেসপিরেটরি সাবস্ট্রেট হিসাবে কাজ করে, তো সেই প্রসেসকে আমরা বলবো ফ্লোটিং রেসপিরেশন। তাহলে একটু প্রশ্নগুলো লিখে নাও, এখানে যে যে প্রশ্নগুলো হবে একটু লিখে নাও। মানু খাতা নিয়ে বসেছিস তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে একটুখানি লিখে নাও যে হোয়াট ইজ সেলুলার রেসপিরেশন অ্যান্ড হোয়াই ইট ইজ কল্ড অ্যাজ ক্যাটাবলিক প্রসেস। সেলুলার রেসপিরেশন কাকে বলে, কোষীয় শ্বসন কাকে বলে, এটাকে কেন ক্যাটাবলিক প্রসেস বলা হয়। এর সাথে সাথে এই যে প্রশ্নটা আছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স, যে ফ্লোটিং রেসপিরেশন বাংলাতে বলা হয় ভাসমান শ্বসন। তো ভাসমান শ্বসন তাহলে কাকে বলে? যখন গ্লুকোজ যখন মেন এনার্জি সোর্স হিসেবে কাজ করছে, তো তখনই তাকে আমরা বলবো ফ্লোটিং রেসপিরেশন। এটুকু বোঝাতে পেরেছি? ঠিক আছে, সবাই বুঝতে পেরেছে এটুকু? আচ্ছা, ক্লিয়ার? ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে এই যে এক অণু গ্লুকোজ ভেঙে গেলে, দেখো এখানে যেটা আছে সেটা হচ্ছে যে এক অণু গ্লুকোজ যদি ভেঙে যায় তাহলে যত শক্তি তৈরি হয় সেটা হচ্ছে -686 কিলো ক্যালোরি, ঠিক আছে। তাহলে এক অণু গ্লুকোজ ভাঙলে কত কিলো ক্যালোরি শক্তি তৈরি হয়? -686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। এবং আমরা যে থার্মোডাইনামিক্সের যে বিভিন্ন ল পড়েছিলাম, সেখানে ডেল্টা জি যখন নেগেটিভ হয়
জানবে যে সেই রিয়াকশান স্পন্টেনিয়াসলি হয়। হোয়াট ইজ দিস স্পন্টেনিয়াস রিয়াকশান? স্পন্টেনিয়াসলি আমরা যখন কোনো কাজ করি, যেমন আমাদের যদি খিদে পায় তখন আমরা কোনো খাবার খাই, তাহলে এটা একটা স্পন্টেনিয়াস প্রসেস। আমাকে কেউ বলে দেয় না যে এই খাবারটা তুমি খাও। যখন খিদে পায় আমরা অটোমেটিক্যালি গিয়ে আমরা মাকে বলি যে খাবার দিতে। সুতরাং যখনই কোনো কেমিক্যাল রিয়াকশানে যখনই এরকম মাইনাস সাইন থাকবে, তার মানে সেটা ডেল্টা জি মানে ফ্রি এনার্জি চেঞ্জ এখানে নেগেটিভ হচ্ছে। তাহলে সেলুলার রেসপিরেশন এটা কিন্তু একটা স্পন্টেনিয়াস প্রসেস, কারণ এখানে ডেল্টা জি সবসময় নেগেটিভ হয়। ক্লিয়ার? এটুকু বোঝাতে পেরেছি? তাহলে আর একটা কোয়েশ্চেন্স লিখে নাও। সো হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড ডিউরিং সেলুলার রেসপিরেশন? আমরা যেটা দেখলাম যে ফ্লোটিং রেসপিরেশন, তাহলে কি হচ্ছে, সাবস্ট্রেট মানে গ্লুকোজ এখানে সাবস্ট্রেট হিসাবে কাজ করছে, আর এইগুলো আমাদের লাগবে না। এরপরে দেখো, অন দ্য বেসিস অফ দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য অক্সিজেন, মানে অক্সিজেন কি পরিমাণে আছে, তো তার উপর বেশ করে প্রধানত সেলুলার রেসপিরেশনকে বেশ কতগুলো ভাগে ভাগ করা হয়। অর্থাৎ অক্সিজেন কি পরিমাণে আছে তো তার উপর বেশ করে, অনেক সময় অক্সিজেন থাকতে পারে অথবা অনেক সময় অক্সিজেন না থাকতে পারে। তাহলে অন দ্য বেসিস অফ অ্যাভেলেবিলিটি অফ অক্সিজেন এই সেলুলার রেসপিরেশন হতে পারে এয়ারোবিক রেসপিরেশন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই জায়গাটায় তোমাকে কনসেপশন রাখতে হবে। এয়ারোবিক রেসপিরেশন মানে কি, সিম্পলি এটাকে আমরা বাংলাতে বলবো সবাত শ্বসন। দেখো তাহলে এয়ারোবিক রেসপিরেশনে কি হয়, এখানে বলছে কমপ্লিট অক্সিডেশন অফ দ্য গ্লুকোজ। প্রথমেই তোমাদেরকে আমি যেটা দেখালাম যে এই যে গ্লুকোজ ভেঙে যাচ্ছে, তো গ্লুকোজ ভেঙে গিয়ে কি তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, জল এবং শক্তি তৈরি হচ্ছে। তাহলে এই যে প্রসেসটা, তো এটাই কিন্তু সেলুলার রেসপিরেশন। তাহলে কমপ্লিট অক্সিডেশন অফ দ্য গ্লুকোজ, গ্লুকোজ সম্পূর্ণরূপে ভেঙে যাচ্ছে বাই ইউজ অফ অক্সিজেন। ঠিক আছে, তাহলে এটাকেই আমরা বলবো এয়ারোবিক রেসপিরেশন। তাহলে একটা গ্লুকোজ যখন ভেঙে যায় তখন কি ঘটনা ঘটে একটুখানি দেখে নাও। মানে গ্লুকোজ মলিকুল যখন ভাঙবে তখন কি ঘটনা ঘটবে একটু দেখে নাও। দেখো এটা হচ্ছে মেন। এই যে ছকটা তুমি যদি বুঝতে পারো তাহলে সেলুলার রেসপিরেশন একদম ডিটেলসে বুঝে যাবে। তো প্রথমেই যেটা দেখলাম সেটা কি ছিল, গ্লুকোজ। প্রথমেই আমরা কি দেখেছিলাম, গ্লুকোজ। এবং গ্লুকোজের মধ্যে কি থাকে, এরকম একটা কার্বন, এরকম একটা কার্বন, কার্বন ছখানা কার্বন থাকে, 1 2 3 4 5 and 6। তো এই যে কার্বনগুলো আছে, এই কার্বনগুলো নিশ্চয়ই কিছু বন্ড দিয়ে লেগে থাকে। সুতরাং এরা কি দিয়ে লেগে থাকবে, বন্ড দিয়ে লেগে থাকবে। এবং আমরা প্রত্যেকেই জানি যে কোনো বন্ডের মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি স্টোর থাকে। তাহলে বন্ড যদি ভেঙে যায় দেন ইট উইল বি রিলিজড এনার্জি, রাইট? সো দিস এনার্জি হুইচ আর রিলিজড ডিউ টু দ্য ব্রেকডাউন অফ দিস বন্ড, সো দিস এনার্জি উইল বি কনভার্টেড ইন্টু এটিপি। তাহলে এই বন্ডগুলো ভেঙে গিয়ে যে এনার্জি যেটা তৈরি হচ্ছে সেটা এটিপিতে পরিণত হয় এবং আমরা এই এটিপিকে ইউটিলাইজ করি। ক্লিয়ার? তাহলে এখানে দেখো, হ্যাঁ বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি, তখন ভয়েস অন হচ্ছিল না বলে আপনাকে বলতে পারিনি। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে প্রথমে যেটা আছে তো সেটা হচ্ছে গ্লুকোজ। তাহলে গ্লুকোজ কিভাবে ভাঙবে, প্রথম যে প্রসেস আছে তো সেই প্রসেস হচ্ছে গ্লাইকোলাইসিস। তো গ্লাইকোলাইসিস পদ্ধতিতে এখনো গ্লুকোজ ভেঙে পাইরুভেট তৈরি হয়। এখনো গ্লুকোজ ভেঙে কি তৈরি হবে, পাইরুভেট। এবং এই পাইরুভেটকে বলা হয় পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে পাইরুভেটকে আমরা কি বলবো, পাইরুভেটকে আমরা বলবো পাইরুভিক অ্যাসিড, রাইট? তোমাদেরকে পড়তে হবে এই গ্লুকোজ থেকে কিভাবে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। আমরা ক্লাস 9-এ পড়েছিলাম যে গ্লুকোজ ভেঙে গিয়ে 10টা ধাপে গ্লুকোজ ভেঙে গিয়ে 2 মলিকুল পাইরুভিক অ্যাসিড তৈরি করে। তো সেই যে প্রসেস, সেই যে ধাপ, তো সেটা আবিষ্কার করেছিলেন 3 জন সায়েন্টিস্ট। একজন হচ্ছেন এমডেন, একজন মেয়ারহফ এবং আর একজন পার্নেস। সেই জন্য গ্লাইকোলাইসিসের রাসায়নিক বিক্রিয়ার ধাপগুলিকে বলা হয় ইএমপি পথ, রাইট? সো দ্য গ্লাইকোলাইসিস ইজ এ প্রসেস বাই হুইচ glucose will be broken down into 2 molecules of pyruvate or pyruvic acid, and this is a 10-step process, and these 10 steps was discovered by 3 scientists, Emden, Meyerhoff and the Parnes. So the glycolysis process is also known as EMP pathway. ঠিক আছে, সবাই বুঝতে পেরেছে কি বললাম? ক্লিয়ার? আচ্ছা, এরপরে যেটা আছে, এই যে পাইরুভেট যেটা তৈরি হলো, এই পাইরুভেটটা সেকেন্ড যে স্টেপ হবে সেটা হচ্ছে পাইরুভেটের অক্সিডেশন। হোয়াট ইজ দিস অক্সিডেশন? তো পাইরুভিক অ্যাসিড যেটা আছে, এই পাইরুভিক অ্যাসিডের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়। যখন অক্সিজেন যুক্ত হবে তখনই তাকে আমরা বলবো অক্সিডেশন।
এবং তার ফলে যেটা তৈরি হবে তো তার নাম হচ্ছে অ্যাসিটাইল কোএ। কি তৈরি হবে? অ্যাসিটাইল কোএ। অ্যাসিটাইল কোএর সংকেত কি? CH3, সি ডাবল বন্ডেড ও, এস COA, ঠিক আছে, CH3C ডাবল বন্ডেড ও কস কোয়া। তাহলে এটাই হচ্ছে অ্যাসিটাইল কোএ। তাহলে দেখো প্রথমে আমরা কি দেখলাম? প্রথমে আমরা দেখলাম যে আমরা যে গ্লুকোজ যেটা আমরা খাচ্ছি, তো সেই গ্লুকোজ গ্লাইকোলাইসিস প্রসেসে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। এরপরে কি হবে? এরপরে এই পাইরুভিক অ্যাসিড কিসে ভাঙবে? এই পাইরুভিক অ্যাসিড যাতে পরিণত হবে তো সেটাই হচ্ছে অ্যাসিটাইল কোএ। এরপরে এই যে অ্যাসিটাইল কোএ যেটা আছে এটা যে প্রসেসে ঢুকবে তো তার নাম হচ্ছে ক্রেবস সাইকেল। অ্যাসিটাইল কোএ তাহলে কোথায় ঢুকবে? ক্রেবস সাইকেলে, রাইট? তোমাদেরকে পরীক্ষাতে 5 নাম্বারের কোয়েশ্চেন্স আসে, গ্লাইকোলাইসিসের স্টেপগুলো ব্যাখ্যা করো, এই যে 1 নাম্বার আমি যেটা লিখেছি, এবং তার সঙ্গে সঙ্গে ক্রেবস সাইকেলের স্টেপগুলো এক্সপ্লেন করো, ঠিক আছে? আজকে আমি যেটা পড়াচ্ছি সেটা অত্যন্ত কনসেপচুয়াল। দিস ইজ কল্ড সেলুলার রেসপিরেশন। রেসপিরেশন অ্যাকচুয়ালি 2 ধরনের হয়। আমি এই যে অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি এটাকে বলে এক্সটার্নাল রেসপিরেশন বা এটাকে বলা হয় বহিঃশ্বসন। কিন্তু আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারগুলো কোথায় ঢুকে যায়? সেই খাবারগুলো আমাদের সেলের ভেতরে ঢুকে যায়। সেল বা কোষের ভেতরে ঢুকে গিয়ে সেখান থেকে কিভাবে এটিপি তৈরি হয়, তো সেই যে প্রসেস এটাই সেলুলার রেসপিরেশন। তো প্ল্যান্ট ফিজিওলজির 2nd চ্যাপ্টারে তোমাদের এই সেলুলার রেসপিরেশনই আছে। তোমাকে জানতে হবে স্টেপ বাই স্টেপ বিভিন্ন প্রসেসগুলো, পদ্ধতিগুলো কিভাবে সম্পন্ন হয়। তাহলে গ্লুকোজ ভেঙে যাচ্ছে গ্লাইকোলাইসিস প্রসেসে এবং তার ফলে তৈরি হচ্ছে পাইরুভেট। পাইরুভেট আবার ভেঙে যাচ্ছে অ্যাসিটাইল কোয়েতে, অ্যাসিটাইল কোয়ে আবার যাচ্ছে ক্রেবস সাইকেলে, ঠিক আছে? আগে চ্যাপ্টারের মধ্যে কি আছে সেটা বুঝতে হবে, না হলে বই পড়ে পড়ে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে? এটুকু সবার কাছে ক্লিয়ার? দেখো মানে বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এরপরে দেখ, এই যে আমি বলেছিলাম যে সেলুলার রেসপিরেশনের প্রধান যে টার্গেট, তো সেই টার্গেট হচ্ছে এটিপি তৈরি করা। কিন্তু এই যে এটিপি দুটো প্রসেসে তৈরি হয়। এটিপি তৈরি হওয়ার যে প্রসেস আছে, একটা প্রসেসকে আমরা বলবো সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। এডিপির সঙ্গে যখন ইনঅর্গানিক ফসফেট যখন যুক্ত হয় তো তখনই তাকে আমরা বলবো ফসফোরাইলেশন। এখানে যে এডিপি আছে তার সঙ্গে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয় এবং তার ফলে এটিপি তৈরি হয়, তো এই প্রসেসকে আমরা বলবো ফসফোরাইলেশন। তাহলে এখানে এডিপির সঙ্গে ইনঅর্গানিক ফসফেট ডিরেক্টলি যুক্ত হতে পারে। যদি ডিরেক্টলি যুক্ত হয় তখন তাকে আমরা বলবো সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। আবার কোনো সাবস্ট্রেট থেকে ইনডাইরেক্টলি এটিপি তৈরি হতে পারে। ইনডাইরেক্টলি যখন এটিপি তৈরি হয় তো তখন তাকে আমরা বলবো অক্সিডেটিভ ফসফোরাইলেশন বা তখন তাকে আমরা বলবো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। অ্যাকচুয়ালি গ্লাইকোলাইসিস পদ্ধতিতে যেমন এটিপি তৈরি হয়, তাহলে গ্লাইকোলাইসিস পদ্ধতিতে আমি কি দেখালাম? গ্লাইকোলাইসিস পদ্ধতিতে আমি দেখালাম এটিপি তৈরি হয়। সো দিস ইজ এটিপি। এটা ডিরেক্টলি তৈরি হচ্ছে, সো দিস ইজ কল্ড সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। And apart from this ATP, another high energy rich compound will be synthesized during glycolysis, and this is NADH. কি বললাম? NADH। ভালো করে দেখে রাখো, NADH। আচ্ছা, আবার ক্রেবস সাইকেলেও কিন্তু NADH তৈরি হচ্ছে এবং ক্রেবস সাইকেলে আর একটা কম্পাউন্ড তৈরি হয়, তার নাম FADH2, ঠিক আছে? এই যে NADH আছে এবং FADH2 আছে, এক অণু NADH থেকে 3 অণু এটিপি তৈরি হয়। প্রচুর পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেওয়া হয়, এক অণু NADH থেকে তাহলে কত মলিকুল এটিপি তৈরি হয়? 3 মলিকুল এটিপি তৈরি হয়। এক অণু FADH2 থেকে কত অণু এটিপি তৈরি হয়? 2 অণু এটিপি তৈরি হয়, রাইট? তাহলে ডিরেক্টলি যেমন এটিপি তৈরি হয় সেরকমভাবে NADH এটিপি তৈরি করে, আবার FADH2 এটিপি তৈরি করে। কিন্তু তারা কোন প্রসেসে এটিপি তৈরি করে? তারও একটা ডিফারেন্ট প্রসেসে এটিপি তৈরি করে, তো তার নাম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই যে লাল কালিতে আমি যেগুলো লিখেছি, গ্লাইকোলাইসিস, পাইরুভেট অক্সিডেশন, ক্রেবস সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, সেলুলার রেসপিরেশনে পরপর তোমাদেরকে এই বিষয়গুলোই পড়তে হবে, ঠিক আছে? ক্লিয়ার? সবাইকে বোঝাতে পেরেছি? আচ্ছা, এই যে জায়গাটা আছে, এবার একটা ছবি তুলে নাও। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি দেখলাম, কি প্রসেস আমরা দেখলাম, ভালো করে একটু শুনে নাও, আরেকবার ভালো করে বলে দিই। এই জায়গাটা বুঝতে পারলেই তুমি সব বুঝে যাবে। সো
উই টেক গ্লুকোজ অ্যাজ ফুড, আমরা গ্লুকোজকে খাবার হিসাবে ইউজ করি, কিন্তু সেই গ্লুকোজের মধ্যে 6টা কার্বন থাকে হুইচ আর কম্বাইন্ড উইথ কোভ্যালেন্ট বন্ড। সেলুলার রেসপিরেশন হচ্ছে সেই প্রসেস, এই প্রসেসে এই কোভ্যালেন্ট বন্ডগুলো ভেঙে যায় এবং তার ফলে এনার্জি তৈরি হয় ইন দ্য ফর্ম অফ এটিপি। তো এই এটিপি ডিরেক্টলি তৈরি হতে পারে অথবা ইনডিরেক্টলি এই এটিপি তৈরি হয়। তো ডিরেক্টলি যখন এটিপি তৈরি হয় বিভিন্ন স্টেপের মধ্য দিয়ে, তখন তাকে বলে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। আর যখন ইনডাইরেক্টলি যখন তৈরি হয় তখন তাকে আমরা বলবো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইনডাইরেক্টলি এটিপি তৈরি করার জন্য কোন কম্পাউন্ডগুলো ইউটিলাইজ হয়? NADH আর FADH2। এই NADH আর FADH2 তাহলে কখন তৈরি হয়? গ্লাইকোলাইসিস এবং ক্রেবস সাইকেলে। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছ? আচ্ছা, এবার আমরা পরপর এই স্টেপগুলো দেখব। সো হোয়াট ইজ গ্লাইকোলাইসিস? ভালো করে দেখো, গ্লাইকোলাইসিস পদ্ধতি আমরা ছোটবেলাতেই পড়েছিলাম। গ্লাইকোলাইসিস পদ্ধতি অকার্স ইন সাইটোপ্লাজম। কোথায় ঘটে গ্লাইকোলাইসিস? কোষের সাইটোপ্লাজমে। দুটো স আছে। কটা স আছে? দুটো দন্তের স আছে বা দুটো এস আছে। তাহলে এটা সাইটোপ্লাজমে সম্পন্ন হয়, এইভাবে মনে রাখবে। এর ফলে কি হচ্ছে? গ্লুকোজ ভেঙে গিয়ে কি তৈরি করছে? 2 মলিকুল পাইরুভেট তৈরি হচ্ছে বা 2 মলিকুল পাইরুভিক অ্যাসিড তৈরি করছে। ঠিক আছে, এটুকু বোঝাতে পারলাম? আচ্ছা, এরপরে দেখো এছাড়া কি তৈরি করছে? এছাড়া যেটা তৈরি করছে সেটা হচ্ছে NADH। আর কি তৈরি করছে? ATP তৈরি করছে, রাইট? আচ্ছা, এবারে পাইরুভেটের অক্সিডেশন। এই যে পাইরুভেট যেটা তৈরি হলো, কোথায় তৈরি হয়েছে? সাইটোপ্লাজমে। তো এই পাইরুভেট এবার মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঢুকে যায়। কোথায় ঢুকে যাবে? মাইটোকন্ড্রিয়ায়। তাহলে পাইরুভেট এবার কিসে চেঞ্জ হবে? অ্যাসিটাইল CoA-তে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে এই যে অ্যাসিটাইল CoA যেটা তৈরি হলো, তো সেই অ্যাসিটাইল CoA এবার কোথায় ঢুকবে? ক্রেবস সাইকেলে ঢুকবে এবং তার ফলে কি তৈরি হবে? NADH তৈরি হবে, আর একটা মলিকুল তৈরি হবে, তার নাম হচ্ছে FADH2। ঠিক আছে, ক্যান ইউ টেল মি দ্যাট হাউ মেনি ATP ইজ জেনারেটেড ফ্রম 1 মলিকুল অফ NADH? বলতে পারবে এক অণু NADH থেকে কত মলিকুল ATP তৈরি হয়? কেউ বলো, বলতে পারবে? বলো, এখানে কি লিখেছি আমি? এক অণু NADH থেকে কত মলিকুল ATP তৈরি হয়? 3 মলিকিউল। 3 molecules of ATP. তাহলে এক অণু FADH2 থেকে কত মলিকুলস অফ ATP তৈরি হয়? কি লিখেছি আমি? 2. হ্যাঁ, 2 মলিকুলস অফ ATP এখানে তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যে ঘটনাটা ঘটবে তো তার নাম হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়, হোয়াট ইজ ফটোফসফোরাইলেশন অ্যান্ড হোয়াট ইজ অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আমাদের দুটো সেলুলার অর্গানেলি আছে, একটার নাম হচ্ছে প্লাস্টিড, একটার নাম কি? প্লাস্টিড। তো প্লাস্টিডের মধ্যেও কিন্তু এটিপি তৈরি হয়। আমি এই যে তোমার সঙ্গে কথা বলছি এর কারণ আমার শরীরে এটিপি আছে। বাই চান্স আমি যদি মারা যাই তাহলে আর এটিপি আমার মধ্যে থাকবে না, তাহলে আমি কথাও বলতে পারবো না। এটাই হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে, তাহলে এই যে প্লাস্টিড আছে, এই প্লাস্টিডও কিন্তু এটিপি তৈরি করে। প্লাস্টিড এটিপি তৈরি করে কার সাহায্যে? লাইটের সাহায্যে। ফটো কথার মানে হচ্ছে লাইট, তাহলে প্লাস্টিডের মধ্যে এটিপি তৈরি হয় যে প্রসেস, তো তাকে বলবো ফটোফসফোরাইলেশন। ঠিক আছে, সো দ্য প্লাস্টিড ক্যান অলসো সিনথেসাইজ এটিপি বাই ইউজিং লাইট as a source of energy. The process by which the plastid synthesize ATP, so this process is known as photophosphorylation. Then what is this oxidative phosphorylation? Oxidative phosphorylation actually কোথায় ঘটবে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটবে। এবং এই মাইটোকন্ড্রিয়াতে তো কোনো রকম অ্যানিম্যালসের মধ্যে লাইট থাকে না, তাহলে মাইটোকন্ড্রিয়াকে সেই জন্যই আমরা কোষের শক্তিঘর বলবো, কারণ মাইটোকন্ড্রিয়া NADH আর FADH2 থেকে এটিপি তৈরি করে। মাইটোকন্ড্রিয়া কি করবে? NADH আর FADH2 থেকে মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করে। ঠিক আছে, এটুকু সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার? ওকে, এরপরে চলে এসো এই যে ফটোফসফোরাইলেশন। ঠিক আছে, এই জায়গাটা হয়ে গেল, ব্যাস এখানটা আর কোনো কিছু নেই আর কি। তাহলে এবার কিছু কোয়েশ্চেন্স লিখে নাও, একটু বলে দিচ্ছি তাহলে যে প্রসেসগুলো বললাম এই যে এখানটায়। ঠিক আছে, একটু এর পরের দিন থেকে যদি তোমরা ক্লাস করো তাহলে একটু খাতা পেন নিয়ে বসবে। ঠিক আছে, আজকে তো প্রথম করছি সেই জন্য হয়তো অনেকে জানো না, তো যাই হোক পরের দিন থেকে খাতা নিয়ে বসবে, তাহলে প্রশ্নগুলো লিখে দেবো। হ্যাঁ, বড় মামা, আমার আরেকটা অ্যাকাউন্টকে একটু জয়েন করিয়ে দিলে ভালো হয়। কোন অ্যাকাউন্টে?
বাবারটা অভিজিৎ বিশ্বাস। ঠিক আছে, করে দিয়েছি। আমি এটা থেকে লিভ করে ওটাতে ঢুকছি, কেন? একটু দরকার আছে। ঠিক আছে, দেখ শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এবার দেখো এরপরে আমরা যে জায়গাতে যাব, তো সেটা তাহলে এই জিনিসটা আমরা দেখে নিলাম। তাহলে একটুখানি লিখে নাও, প্রশ্নগুলো একটুখানি লিখে নাও। ঠিক আছে, লেখো হোয়াট ইজ এয়ারোবিক রেসপিরেশন বা সবাত শ্বসন কাকে বলে। সবাত শ্বসনের কতগুলো ধাপ দেখেছিলাম? 1, 2, 3 আর 4। সবাত শ্বসনের 4টি ধাপের সংজ্ঞা দাও, লেখো। ডিফাইন 4 স্টেপস অফ এয়ারোবিক রেসপিরেশন। ঠিক আছে, একটুখানি বলবি আমাকে, হ্যাঁ? ঠিক আছে, 1 মিনিট কি ডিফাইন 4 স্টেপস অফ এয়ারোবিক রেসপিরেশন। লিখতে হবে? একটুখানি প্রশ্নগুলো লিখতে হবে তো। আরেকবার হ্যাঁ, সবাত শ্বসনের 4টি ধাপের নাম করো। ঠিক আছে, নেক্সট তারপরে লেখো। আরে হয়েছে? প্রথম কোশ্চেনটা একবার বললে ভালো হয়। প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ এয়ারোবিক রেসপিরেশন, ডিফাইন 4 স্টেপস অফ এয়ারোবিক রেসপিরেশন। বাংলাতে বলছি, সবাত শ্বসন কাকে বলে? সবাত শ্বসনের 4টি ধাপের নাম করো। হয়ে গেল? তারপরে আচ্ছা, তারপরে এবার লেখো যে ক্রেব সাইকেলে প্রথম কোন কম্পাউন্ড ব্যবহৃত হয়। সো হোয়াট ইজ দ্য ফার্স্ট কম্পাউন্ড হুইচ ইজ ইউটিলাইজড ইন ক্রেব সাইকেল। ঠিক আছে, আচ্ছা নেক্সট এবার এখানে চলে এসো। তাহলে পরপর আমরা এই প্রসেসগুলো দেখলাম। তারপরে এবার এই জায়গাতে চলে এসো, এখানটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে জায়গাটা এটা লিখেছি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি মোবাইল থেকে এটা ছবি তুলে নিতে পারো, এই জায়গাটা মানে এটা একটা ছবি তুলে নে, তারপরে ছবিগুলো আমাকে পাঠাবি, আমি গ্রুপেতে পাঠিয়ে দেব। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? নেট কানেকশন চলে গেছিল, আরেকবার বলবি? কোনটা? আমি লাস্ট ক্রেব সাইকেল আর গ্লাইকোলাইসিসের কোশ্চেন অবধি শুনতে পেয়েছি। আচ্ছা, ওইটা পৌঁছাতে পেরেছিস তো? তারপরের যে প্রশ্নটা ছিল যে হোয়াট ইজ দ্য ফার্স্ট কম্পাউন্ড ইউজড ইন ক্রেব সাইকেল। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখানটা একটুখানি ছবি তুলে নাও, মানে ছবিটা তুলে নেওয়ার পর আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবি, আমি গ্রুপেতে সেন্ড করে দেবো, তোমাদের 11-এর গ্রুপে। ঠিক আছে, রাহাত শোনা যাচ্ছে? রাহাত আছে? হুম, হ্যাঁ, এই যে ছবিটা আছে এখানটা, ছবিটা আগে তুলে নাও, প্রচুর ইম্পর্টেন্ট। হয়েছে? আচ্ছা, এবার আমি ক্লাসটাকে প্রসিড করছি। দেখ, এখনো গ্লুকোজ থেকে কত মলিকুলস অফ এটিপি তৈরি হয় ভালো করে বুঝবে, এর ওপরেই বেশ করে কিন্তু সেলুলার রেসপিরেশন আছে। এখনো গ্লুকোজ থেকে আমরা জানি যে 38 অণু এটিপি তৈরি হয়। কত মলিকুলস অফ এটিপি তৈরি হবে? 38 অণু। তাহলে এই 38 অণু কোথায় তৈরি হবে, কিভাবে তৈরি হবে, তার একটা অ্যাকাউন্ট আছে। এটাকে বলা হয় ব্যালেন্স শিট অফ এটিপি প্রোডাকশন ফ্রম 1 মলিকুল অফ গ্লুকোজ। এখনো গ্লুকোজ থেকে কত পরিমাণ এটিপি তৈরি হচ্ছে আর কি, তার একটা ব্যালেন্স শিট এখানে আছে। প্রথম যে প্রসেস আছে, তো সেই প্রসেসের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। প্রথম প্রসেসটার নাম কি? গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস প্রসেসে কি তৈরি হয়? 2 অণু এটিপি ডিরেক্টলি তৈরি হয়। কত অণু এটিপি ডিরেক্টলি তৈরি হয় গ্লাইকোলাইসিসে? ভালো করে প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। গ্লাইকোলাইসিসে ডিরেক্টলি কত অণু এটিপি তৈরি হয়? গ্লাইকোলাইসিসে ডিরেক্টলি এটিপি তৈরি হবে কিন্তু 2 মলিকুলস অফ এটিপি। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? গ্লাইকোলাইসিসে কত অণু এটিপি ডিরেক্টলি তৈরি হবে? গ্লাইকোলাইসিসে 2 অণু এটিপি কিন্তু ডিরেক্টলি তৈরি হবে। কত অণু এটিপি ডিরেক্টলি তৈরি হবে? 2 অণু এটিপি গ্লাইকোলাইসিসে ডিরেক্টলি তৈরি হবে। ঠিক আছে, বারবার বলছি এটা। ঠিক আছে, আচ্ছা, পাইরুভেটের অক্সিডেশন, যার ফলে এক অণু পাইরুভিক অ্যাসিড থেকে প্রধানত অ্যাসিটাইল কোয়ে যেটা তৈরি হয়, তো সেক্ষেত্রে কিন্তু কোনো এটিপি ডিরেক্টলি তৈরি হচ্ছে না। কিন্তু ক্রেব সাইকেলের ফলে কত অণু এটিপি ডিরেক্টলি তৈরি হবে? 2 অণু এটিপি ডিরেক্টলি তৈরি হবে। কিন্তু এখানে আমি এটিপি না লিখে এখানে কি লিখেছি সবাই দেখতে পাচ্ছ? এটা ক্রেব সাইকেলে এটিপি না লিখে কি লিখেছি একটু বলো? ক্রেব সাইকেলে এটিপি না লিখে কি লিখেছি?
ক্রেবস সাইকেলে এটিপি না লিখে কি লিখেছি? এই জায়গাটা, এখানে, এইখানে কি লিখেছি এটা একটু বলো। GTP. হ্যাঁ, এখানে কি লিখেছি? জিটিপি। আচ্ছা, এই যে জিটিপি যেটা লিখেছি এটা অ্যাকচুয়ালি কিন্তু এটা হচ্ছে এটিপি, মানে এটা এটিপির মতোই কাজ করে, ঠিক আছে? কিন্তু ক্রেবস সাইকেলে জিটিপি তৈরি হয়, বাট এটাকে কনসিডার করা হয় অ্যাজ এটিপি হিসাবে। তাহলে সরাসরি এক অণু গ্লুকোজ থেকে কত মলিকুলস এটিপি তৈরি হচ্ছে? 4 মলিকুলস এটিপি তৈরি হচ্ছে ডিরেক্টলি, সরাসরি এটা তৈরি হচ্ছে, ঠিক আছে? আমি ধরা যাক তোমাকে 10 টাকা দিলাম, এটা সরাসরি তোমাকে দিলাম, কিন্তু আমি কাউকে বললাম যে তুই ওকে 10 টাকা দিয়ে দিবি, ঠিক আছে? তাহলে কারো ভায়া যখন হবে তখন সেটা ইনডিরেক্টলি সেটা হবে। তাহলে বাকি যে 34 অণু এটিপি তৈরি হয় এক অণু গ্লুকোজ থেকে, সেটা ইনডিরেক্টলি তৈরি হয়। কার থ্রু দিয়ে তৈরি হয়? NADH আর FADH2 এর থ্রু দিয়ে। সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার? আমি কি ক্লিয়ার করতে পেরেছি? আমাদের মেন যেটা দরকার সেটা হচ্ছে টাকা, সেটা ডিরেক্টলি তুমি যদি পাও সেটা খুব ভালো। তাহলে এক অণু গ্লুকোজ থেকে সরাসরি কত টাকা পাবো আমরা? 4টি টাকা পাবো, ঠিক আছে? এক অণু গ্লুকোজ কতটা টাকা, মানে কত পরিমাণ এটিপি আমাদেরকে দেবে? 38 অণু। তাহলে সরাসরি তুমি 4 অণু পেয়ে যাচ্ছ। এবার তুমি বলবে যে স্যার আর বাকি 34 টাকা তাহলে কোথায় গেল? বাকি 34 টাকা অন্যজন দেবে। কে কে দেবে? NADH দেবে আর FADH2 দেবে, ঠিক আছে? এক অণু গ্লুকোজ থেকে তাহলে কত অণু NADH তৈরি হয়? 2 অণু NADH তৈরি হয়। আমি কি বলেছিলাম? এক অণু NADH কত পরিমাণ এটিপি তৈরি করে? এক অণু NADH 3 অণু এটিপি তৈরি করে। তাহলে গ্লাইকোলাইসিস প্রসেসে এই যে 3 অণু যে এটিপি তৈরি করছে, মানে এক অণু NADH, তাহলে 2 অণু NADH তৈরি হয়েছে, তাহলে কত পরিমাণ এটিপি তৈরি হবে? ইনডিরেক্টলি 6 মলিকুল অফ এটিপি। সবাই বুঝতে পেরেছে এটা? দেখো, এটুকু বোঝাতে পেরেছি? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে গ্লাইকোলাইসিস প্রসেসে মোট কত পরিমাণ এটিপি তৈরি হচ্ছে? 8 অণু এটিপি তৈরি হচ্ছে। তার মধ্যে সরাসরি তৈরি হচ্ছে 2 অণু, আর 6 অণু এটিপি ইনডিরেক্টলি তৈরি হচ্ছে। এরপরে এই যে পাইরুভিক অ্যাসিড আছে, তো সেই পাইরুভিক অ্যাসিড এর অক্সিডেশন হচ্ছে, এবং তার ফলে কি তৈরি হবে? তার ফলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। আমি তোমাদের একটা প্রশ্ন দিয়েছি যে প্রথম কম্পাউন্ড কোনটা যেটা ক্রেবস সাইকেলে ইউজ হয়, তো তার আনসার যেটা, তো সেটাই হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। So acetyl CoA is the first compound which is used during Krebs cycle, and these acetyl CoA are generated by oxidation of this pyruvic acid, right? So this pyruvate যখন অক্সিডেশন হচ্ছে, দ্যাট মিন্স এই পাইরুভিক অ্যাসিড যখন অ্যাসিটাইল কোয়েতে পরিণত হচ্ছে, তখন 2 অণু NADH তৈরি হয়। আমি কি বলেছিলাম? এক অণু NADH থেকে কত পরিমাণ এটিপি তৈরি হবে? 3 অণু। তাহলে 2 অণু NADH থেকে কত পরিমাণ এটিপি তৈরি হবে? 6 মলিকুলস অফ এটিপি তৈরি হবে, রাইট? আচ্ছা, এবার যেটা আসবো তো সেটা হচ্ছে ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেল হচ্ছে মেটাবলিক প্রসেসের হার্ট। এক অণু গ্লুকোজ থেকে দেখো 34 অণু, এই যে 22 অণু এটিপি কিন্তু ক্রেবস সাইকেলেই তৈরি হচ্ছে। কেন? কারণ ক্রেবস সাইকেলে 6 অণু NADH তৈরি হচ্ছে এবং 2 অণু FADH2 তৈরি হচ্ছে। কত অণু? 6 মলিকিউল। কত মলিকিউলস? ভালো করে এখানে দেখো, 6 মলিকিউলস অফ NADH কি তৈরি হচ্ছে? ক্রেবস সাইকেলে তৈরি হচ্ছে। এক অণু NADH থেকে তাহলে কত পরিমাণ এটিপি তৈরি হয়? 3 অণু। তাহলে 6 অণু NADH থেকে কত পরিমাণ এটিপি তৈরি হবে? অবশ্যই 18 অণু। আর এক অণু FADH2 থেকে কত পরিমাণ এটিপি তৈরি হয়? 2 অণু। তাহলে 2 অণু FADH2 ক্রেবস সাইকেলে তৈরি হয়, তাহলে কত পরিমাণ এটিপি তৈরি হবে? 4 মলিকুলস অফ এটিপি। দেখ, এখন তোমাদের মনে হতে পারে যে স্যার এত ক্রিটিক্যাল ছক তো আমরা কি করে মনে রাখবো? সিম্পল, 3টে প্রসেস আছে, একটা গ্লাইকোলাইসিস, একটা পাইরুভেটের অক্সিডেশন আর একটা ক্রেবস সাইকেল। সবগুলোতে 2 অণু 2 অণু করে আছে। এখানে দেখে নাও সবগুলোতে কত অণু করে আছে? 2 অণু। কেবলমাত্র ক্রেবস সাইকেলে 6 মলিকুলস অফ NADH আছে। কত মলিকুলস অফ NADH আছে? 6 মলিকুলস। তাহলে এখানে দেখো 6 + 6 18 + 4, তাহলে কত? 34 মলিকুলস অফ এটিপি। আর ডিরেক্টলি কত পরিমাণ এটিপি তৈরি হচ্ছে? 4 অণু। সুতরাং গ্র্যান্ড টোটাল কত হচ্ছে? 38 অণু। এটুকু সবার কাছে ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছে এটা? ঠিক আছে, মানু বুঝতে পেরেছিস? হ্যাঁ। আচ্ছা, এবার বলছি। সো গ্লাইকোলাইসিস process actually occurs in our cytoplasm, and by the process of glycolysis 2 molecules of ATP are directly synthesized and 2 molecules of NADH are also synthesized, but from these 2 molecules of NADH 6 molecules of ATP are synthesized by process of chemiosmotic hypothesis, that is electron transport system. ঠিক আছে,
পাইরুভেট অক্সিডেশনের ফলে কি তৈরি হচ্ছে, কোনো এটিপি তৈরি হচ্ছে না, 2 অণু NADH তৈরি হচ্ছে। আর ক্রেবস সাইকেলের ফলে 6 অণু NADH আর 2 অণু FADH2 তৈরি হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে টোটাল কত মলিকুলস অফ এটিপি তৈরি হচ্ছে, 38 অণু। এই যে ছকটা আছে তোমাদের বইতে প্রচুর ক্রিটিক্যাল করে দেওয়া আছে, কিন্তু আমি সহজভাবে বুঝিয়ে দিলাম, আমার কাছে সহজভাবে লেখা আছে। সুতরাং এই ছকটা একদম ছবি তুলে নাও। মানুষ ছবি তুলেছিস? হ্যাঁ, ঠিক আছে। এরপর আমরা দেখব যে কিভাবে প্রধানত গ্লাইকোলাইসিস এবং ক্রেবস সাইকেল সম্পন্ন হয়। এটা 5 নম্বরের প্রশ্ন আসে, স্টেপগুলো একটু বলবো। এই যে চ্যাপ্টারটা আছে হয়তো তোমাদের একটু শক্ত লাগতে পারে, একটু ডিফিকাল্ট, কারণ বোঝার আছে, এবং সেই কারণের জন্যই আমি খুব মানে সিম্পল ওয়েতে সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে প্রথম আমরা যেটা দেখব সেলুলার রেসপিরেশনের প্রথম যে স্টেপ, তার নাম কি? তার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। প্রথম স্টেপটার নাম কি? গ্লাইকোলাইসিস। একটু দেখে নাও। গ্লাইকোলাইসিস হচ্ছে সেই পদ্ধতি যে পদ্ধতিতে গ্লুকোজ ভেঙে যায় এবং গ্লুকোজ ভেঙে গিয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। কত অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে? 2 অণু। গ্লাইকোলাইসিস পদ্ধতি 10টা ধাপে সম্পন্ন হয় এবং এই 10টা ধাপ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী এমডেন, মেয়ারহফ এবং পার্নেস, এবং সেই জন্য এটাকে আমরা বলবো ইএমপি পাথওয়ে। গ্লাইকোলাইসিস পদ্ধতি কোথায় ঘটে? সাইটোপ্লাজমে। গ্লাইকোলাইসিস পদ্ধতিতে 2 অণু NADH আর 2 অণু ATP তৈরি হয়। ঠিক আছে, তাহলে গ্লাইকোলাইসিস পদ্ধতিতে কত অণু NADH তৈরি হবে? 2 অণু। 1 অণু NADH থেকে কত পরিমাণ ATP তৈরি হবে? 6 অণু। তাহলে 6 + 2 মোট কত অণু ATP পাবো আমরা? 8 অণু। প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। ঠিক আছে, ক্লিয়ার? এটুকু বুঝতে পেরেছ? আচ্ছা, এবার একটা হেডিং করো প্রশ্নতে যে গ্লাইকোলাইসিস বলে একটা হেডিং করো, কোয়েশ্চেন্স। ঠিক আছে, এবারে তো সেখানে লেখো যে হোয়াট ইজ ইএমপি পাথওয়ে, হোয়াট ইজ ইএমপি পাথওয়ে। নেক্সট লেখো হাউ মেনি এটিপি are generated by glycolysis process। ঠিক আছে, নেক্সট লেখো how many NADH generated by glycolysis process। ঠিক আছে, আচ্ছা, এবার দেখ একটা খুব সুন্দর জিনিস যেটা প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়, নিটেতে প্রচুর প্রশ্ন দেওয়া হয়, সেটা হচ্ছে আরবিসি। আমরা জানি যে আরবিসির মধ্যে কোনো মাইটোকন্ড্রিয়া কোনো কিছু থাকে না, তাহলে আরবিসির মধ্যে সোল যে এনার্জি সোর্স, তো সেটাই কিন্তু গ্লাইকোলাইসিস। সো গ্লাইকোলাইসিস ইজ দ্য অনলি এনার্জি সোর্স ইন আরবিসি। তাহলে প্রশ্ন লেখো যে আরবিসিতে এনার্জি তৈরি করার যে প্রসেস, মেটাবলিক প্রসেস, তার নাম কি? ঠিক আছে, ইংরাজিতে যে লিখছো সে লেখো যে হোয়াট ইজ দ্য অনলি এনার্জি সোর্স ইন আরবিসি। ঠিক আছে, আচ্ছা, দেখো এটুকু সবাই বুঝতে পেরেছো কিনা? এবার আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে গ্লাইকোলাইসিসের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ধাপ, বিভিন্ন স্টেপগুলো। একটু বলি তোমাদের, যেহেতু প্রশ্ন যেটা দেয়া হবে আর কি, তো সেটা প্রধানত আমরা জানি যে সেগুলো মানে লার্জ প্রশ্ন দেয়া হবে, মানে বড় প্রশ্ন যেটাকে বলা হয়, লং আনসার টাইপের প্রশ্ন প্রধানত দেয়া হবে। তাহলে যদি লং আনসার টাইপের প্রশ্ন দেওয়া হয়, সেখানে 5 মার্কসের একটা প্রশ্ন দেওয়া হয়, আইদার গ্লাইকোলাইসিস অথবা ক্রেবস সাইকেলের ধাপগুলো লেখো। তো আমি তোমাদেরকে বলবো যদি এরকম প্রশ্ন দেওয়া হয়, অন্য প্রশ্ন তুমি যদি করতে পারো তাহলে সেটাকে অ্যাটেম্প্ট করবে। এই প্রশ্নটা অ্যাটেম্প্ট না করাই ভালো। কারণ কি? কারণ আমরা যতবার গ্লাইকোলাইসিস এবং ক্রেবস সাইকেলের ধাপগুলো পড়ি না কেন, ততবার আমরা ভুলে যাই। ঠিক আছে, তো সেই হিসাবে পরীক্ষার হলে সেটা আমাদের ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু তবুও স্টেপগুলো আমাদেরকে একটু দেখে রাখতে হবে। যদি ইনকেস কোনো প্রশ্নের উত্তর যদি করতে না পারো, তাহলে এই স্টেপগুলো মানে যেরকম তুমি লিখবে সেইভাবে স্যার নাম্বার দেবেন। ঠিক আছে, তো গ্লাইকোলাইসিসে কি বলেছিলাম? গ্লাইকোলাইসিসে আমি এটাই বলেছিলাম যে গ্লাইকোলাইসিস পদ্ধতিতে এটিপি তৈরি হয় এবং তার সঙ্গে সঙ্গে NADH তৈরি হয়। তাহলে এখানে দেখো গ্লাইকোলাইসিসের যে ধাপগুলো, প্রথমেই এক অণু গ্লুকোজ, তো গ্লুকোজ থেকে যেটা তৈরি হয় তার নাম গ্লুকোজ 6 ফসফেট, পুরো মুখস্থ করতে হবে। গ্লুকোজ 6 ফসফেট থেকে যেটা তৈরি হয় তার নাম হচ্ছে ফ্রাক্টোজ 6 ফসফেট। ফ্রাক্টোজ 6 ফসফেট থেকে যেটা তৈরি হয় 3 নম্বর স্টেপ, ফ্রাক্টোজ 1,6,20 ফসফেট। এগুলো সব বইতে আছে। ফ্রাক্টোজ 1,6,20 ফসফেট আবার অ্যালডোলিজ এনজাইমের সাহায্যে দুটো কম্পাউন্ডে পরিণত হয়। একটা ধাপ মানে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, আর একটা হচ্ছে গ্লিসারালডিহাইড 3 ফসফেট। ঠিক আছে,
ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এবং গ্লিসারালডিহাইড 3 ফসফেট একটা অপরটাতে ইন্টার কনভার্টেড হয়ে যায়। 5 নাম্বার যে স্টেপ আছে, তার মানে কি ধাপ একবার গ্লিসারালডিহাইড 3 ফসফেটে পরিণত হয়, আবার গ্লিসারালডিহাইড 3 ফসফেট আবার ধাপে পরিণত হয়। এক্ষেত্রে যে এনজাইম কাজ করে তার নাম হচ্ছে আইসোমারেজ এনজাইম। তাহলে এরপরে যে গ্লিসারালডিহাইড 3 ফসফেট যেটা তৈরি হলো, সেই গ্লিসারালডিহাইড 3 ফসফেট যাতে পরিণত হয় তার নাম 1,3-বিসফসফোগ্লিসারেট। এবং এই যে 1,3-বিসফসফোগ্লিসারেট তৈরি হয়, তো এই জায়গাতে 1 অণু NADH তৈরি হয়। কত অণু NADH তৈরি হয়? 1 অণু। আবার দেখো এই যে 1,3-বিসফসফোগ্লিসারেট আছে, এই 1,3-বিসফসফোগ্লিসারেট থেকে যেটা তৈরি হবে তার নাম হচ্ছে 3-ফসফোগ্লিসারেট। তো 3-ফসফোগ্লিসারেট থেকে কি তৈরি হচ্ছে? 1 অণু ATP ডিরেক্টলি তৈরি হচ্ছে। 1 অণু ATP কি তৈরি হচ্ছে? ডিরেক্টলি তৈরি হচ্ছে। 3-ফসফোগ্লিসারেট এবার যেটাতে পরিণত হয় তার নাম 2-ফসফোগ্লিসারেট। তার নাম কি? 2-ফসফোগ্লিসারেট। ঠিক আছে, 2-ফসফোগ্লিসারেট এবার যেটাতে পরিণত হয় তার নাম হচ্ছে পেপ, মানে ফসফোইনল পাইরুভেট। ফসফোইনল পাইরুভেট এবার যেটা পরিণত হয় তার নাম হচ্ছে পাইরুভেট। আমি কি বলেছিলাম? 1 অণু গ্লুকোজ থেকে কি তৈরি হবে? 2 অণু পাইরুভেট তৈরি হবে। তাহলে এই জায়গাতে আর এক অণু ATP তৈরি হবে। তাহলে এই যে 10টা ধাপ, এই 10টা ধাপে কোন কোন কম্পাউন্ড তৈরি হয় সেটা যেমন মুখস্থ করতে হবে, তার সঙ্গে সঙ্গে কোথায় কোথায় ATP তৈরি হয় সেটাও মুখস্থ করতে হবে। ঠিক আছে, তো গ্লাইকোলাইসিসে আমরা জানি যে 2 অণু ATP তৈরি হয়। কত অণু ATP তৈরি হয়? 2 অণু ATP। এবং 2 অণু NADH তৈরি হয়। 2 অণু কি তৈরি হয়? NADH তৈরি হয়। ঠিক আছে, গ্লাইকোলাইসিসে। তাহলে দেখো এই জায়গাতে এই যে গ্লুকোজ থেকে যখন গ্লুকোজ 6 ফসফেট তৈরি হচ্ছে, তখন এখানে ATP ইউটিলাইজ হচ্ছে, গ্লুকোজের সঙ্গে ফসফেট গ্রুপ লাগছে, মানে ATP ব্যবহৃত হচ্ছে। তার মানে 1 অণু ATP এখানে মাইনাস হয়ে গেল। প্রথমেই কি হলো? 1 অণু ATP মাইনাস। তারপরে দেখ এই যে ফ্রাক্টোজ 6 ফসফেট আছে, এই ফ্রাক্টোজ 6 ফসফেটে আবার ATP ইউটিলাইজ হচ্ছে। তাহলে 1 অণু ATP কি হয়ে গেল? এখানে মাইনাস হয়ে গেল। তাহলে আমরা যে ATP পাবো আগেই প্রথমে আমাদের নেগেটিভ হয়ে গেল, -2। কিন্তু পরের যে স্টেপগুলো আছে দেখো, এই যে গ্লিসারালডিহাইড 3 ফসফেট আছে বা 1,3-বিসফসফোগ্লিসারেট, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ATP তৈরি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি কি তৈরি হচ্ছে? ATP। গ্লুকোজ কিন্তু 6 কার্বনযুক্ত আর ধাপ হচ্ছে 3 কার্বনযুক্ত। তার মানে এই স্টেপ আর একটা স্টেপ কিন্তু প্যারালালি একই স্টেপ ঘটে। ঠিক আছে, তাহলে কত অণু ATP তৈরি হচ্ছে এই স্টেপে? 2 অণু ATP তৈরি হচ্ছে। আবার দেখো একদম লাস্ট যে স্টেপ আছে সেখানে কত অণু ATP তৈরি হচ্ছে? 2 অণু ATP তৈরি হচ্ছে। তাহলে কত অণু ATP আমরা টোটাল তৈরি হচ্ছে পেলাম? 4 মলিকুলস অফ ATP তৈরি হচ্ছে। কিন্তু ইউটিলাইজ হয়েছে কতগুলো ATP? 2 অণু ATP। তাহলে নেট গেন কত অণু ATP? 2 অণু ATP, রাইট? গ্লাইকোলাইসিস পদ্ধতিতে 2 অণু ATP তৈরি হয়, মানে ইউটিলাইজ হয়, ব্যবহৃত হয়, কিন্তু 4 অণু ATP তৈরি হয়। তাহলে আমাদের লাভ কত অণু ATP? আমি কি লিখেছিলাম? 2 অণু ATP। সবাই বুঝতে পেরেছ? এটুকু ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা এবার একটা প্রশ্ন লেখো যে গ্লাইকোলাইসিসের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ধাপগুলি ছকের সাহায্যে লেখো। 5 নম্বরের প্রশ্ন পরীক্ষাতে আসবেই। যে ইংরাজিতে লিখছো লেখো যে রাইট দ্য স্টেপস অফ গ্লাইকোলাইসিস, রাইট 10 স্টেপস অফ গ্লাইকোলাইসিস। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছিস? দেখো বোঝাতে পারলাম? একটু বলবে? ঠিক আছে, একটু বল। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে গ্লাইকোলাইসিসের বিভিন্ন বিক্রিয়ার ধাপগুলো। 10 স্টেপ অফ গ্লাইকোলাইসিস লিখেছো? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন্স লেখো। লেখো হাউ মেনি ATP আর জেনারেটেড ডিরেক্টলি ডিউরিং গ্লাইকোলাইসিস। বাংলাতে লেখো গ্লাইকোলাইসিস পদ্ধতিতে সরাসরি কত অণু ATP তৈরি হয়? আনসার কি হবে? আনসার কি হবে? 38। কত কত বলো? 38। 38 কেন? 38 এখনো তো গ্লুকোজে গ্লাইকোলাইসিসে Oh, 4 sorry, অণু sorry, ATP, sorry, sorry. 4 মলিকুলস অফ ATP ডিরেক্টলি sorry, তৈরি sorry, হচ্ছে। sorry. ঠিক আছে, তারপরে লেখো ওর সঙ্গেই লেখো কত অণু ATP ব্যবহৃত হয়। কত অণু ATP ব্যবহৃত হচ্ছে? 2 অণু। ঠিক আছে, হাউ মেনি ATP আর ইউটিলাইজড ডিউরিং গ্লাইকোলাইসিস। তারপরে লেখো
হোয়াট ইজ দ্য নেট গেইন অফ এটিপি, হাউ, ঠিক আছে, তাহলে সেটা কত হচ্ছে, 2 অণু এটিপি নেট গেইন হচ্ছে। ওর সঙ্গেই লেখো হোয়াট ডু ইউ মিন বাই সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন কাকে বলে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের খাবারে ভিটামিন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। গ্লাইকোলাইসিস পদ্ধতিতে ডিফারেন্ট টাইপের এনজাইম আছে, এখানে দেখতে পাচ্ছ হেক্সোকাইনেজ আছে, আইসোমারেজ আছে, ফসফোফ্রাক্টোকাইনেজ আছে। সো ডিফারেন্ট টাইপ অফ এনজাইমস আর ইনভলভড ডিউরিং গ্লাইকোলাইসিস প্রসেস। কিন্তু এই এনজাইমগুলো কাজ করতে গেলে যে কম্পাউন্ডটা লাগে তার নাম হচ্ছে কোফ্যাক্টর, এবং এই কোফ্যাক্টরগুলো আমাদের কোথা থেকে আসে, ভিটামিন থেকে। তাহলে তোমার খাবারে যদি ভিটামিনের অভাব হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই গ্লাইকোলাইসিস প্রসেস ঠিকঠাকভাবে হতে পারে না, এবং তার ফলে আমাদের এটিপি তৈরি হয় না। তার ফলে কি হবে, আমাদের এটিপি তৈরি হবে না, এবং সেই জন্যই ভিটামিন এতটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এই ছকটা তোমরা বই থেকে পেয়ে যাবে। এটা কোথা থেকে পেয়ে যাবে, এটা বই থেকে, এটা লেখার দরকার নেই। যেটা লিখতে হবে আমি বলবো স্ক্রিনশট তুলতে, তো সেটা করে নেবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডিফারেন্ট স্টেপস অফ গ্লাইকোলাইসিস, তার এক্সপ্লেনেশন আছে, এগুলো অত পড়ার দরকার নেই, এগুলো তোমাদের জন্য নয়, সুতরাং এগুলো অত পড়ার দরকার নেই, ক্লিয়ার? এরপরে আমরা যেটা আসবো তো তার নাম হচ্ছে অক্সিডেশন অফ পাইরুভেট, ঠিক আছে। একটা হেডিং করো, অক্সিডেশন অফ পাইরুভেট বা পাইরুভেটের জারণ। দেখো, আমরা দেখলাম যে প্রধানত কোষ একটা যদি এখানে যদি সেল থাকে তাহলে এটা একটা সেল, এবং সেলের মধ্যে যে গ্লুকোজ যেটা নিয়েছিলাম তো সেই গ্লুকোজ থেকে কি তৈরি হয়েছে, পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে। আবার সেলের মধ্যে কি থাকে, সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে, কি থাকবে, মাইটোকন্ড্রিয়া। এই পাইরুভিক অ্যাসিড এবার মাইটোকন্ড্রিয়ার মধ্যে চলে যায়। কারণ কি, কারণ ক্রেবস সাইকেল মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয়। তাহলে পাইরুভিক অ্যাসিড যখন মাইটোকন্ড্রিয়ার মধ্যে চলে যায়, মাইটোকন্ড্রিয়াতে দুটো পর্দা থাকে, একটা বহিঃপর্দা আর একটা অন্তঃপর্দা। মাইটোকন্ড্রিয়ার এই যে ইনার মেমব্রেন আছে, এখানে একটা এনজাইম থাকে, তার নাম হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স। তাহলে আমি হেডিং করতে বলেছিলাম যে পাইরুভেটের জারণ, তো সেই জায়গাতে লেখো যে পাইরুভেটের জারণ কোথায় ঘটে, হোয়াট ইজ দ্য সাইট অফ অক্সিডেশন অফ পাইরুভেট। পাইরুভেট মানেই পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে, লিখেছো সবাই, লেখা আছে এটা? আচ্ছা, নেক্সট এখানে লেখো হোয়াট ইজ দ্য ফাংশন অফ পিডি কমপ্লেক্স। হোয়াট ইজ দ্য ফাংশন অফ পিডি কমপ্লেক্স। পিডি কমপ্লেক্স মানে কি, পাইরুভেট ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স, ঠিক আছে। তাহলে পিডি কমপ্লেক্সের ফাংশন কি, পাইরুভিক অ্যাসিডকে অ্যাসিটাইল কোয়েতে পরিণত করা, ঠিক আছে। কি বললাম, বোঝাতে পেরেছি? ঠিক আছে। আচ্ছা, তারপরে লেখো যে হাউ মেনি NADH are synthesized during oxidation of pyruvic acid, অর্থাৎ পাইরুভেটের অক্সিডেশনের ফলে কত পরিমাণ NADH তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, এবার পাইরুভেটের অক্সিডেশনটা একটু দেখে নাও। তো এখানে যেটা আছে তো সেটাই হচ্ছে পাইরুভিক অ্যাসিড। তো এই পাইরুভিক অ্যাসিডকে পিডি কমপ্লেক্স বা পাইরুভেট ডিহাইড্রোজিনাস কমপ্লেক্স কিসে পরিণত করে, অ্যাসিটাইল কোয়েতে পরিণত করে। প্রথমেই আমি একটা কম্পাউন্ডের ডায়াগ্রাম এঁকেছিলাম, CH3 C ডবল বন্ডেড ও COA কস কোয়া। সুতরাং এই যে পাইরুভিক অ্যাসিড যে অ্যাসিটাইল কোয়েতে পরিণত হচ্ছে, তো এক্ষেত্রে যে এনজাইম কাজ করছে তার নাম পাইরুভেট ডিহাইড্রোজিনাস কমপ্লেক্স, ঠিক আছে। সুতরাং এটাই হচ্ছে পাইরুভেটের অক্সিডেশন, রাইট। শুধুমাত্র এইটুকু তোমাদের পড়লেই হবে, ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে এই জায়গাটা লেখো, হোয়াট ইজ দ্য হুইচ মেটাবলিক প্রসেস ইজ কানেক্টিং লিঙ্ক বিটুইন গ্লাইকোলাইসিস অ্যান্ড ক্রেবস সাইকেল। যারা বাংলাতে লিখছো লেখো যে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস সাইকেলের মধ্যে সংযোগ স্থাপনকারী বিপাক প্রক্রিয়াটার নাম কি। হোয়াট ইজ দ্য কানেক্টিং লিঙ্ক বিটুইন গ্লাইকোলাইসিস অ্যান্ড ক্রেবস সাইকেল, ঠিক আছে। একটু বলবে আমাকে, ঠিক আছে কিনা? হ্যাঁ, ঠিক আছে তো। আচ্ছা, এরপরে আমরা যেখানে চলে আসবো তো সেটাই হচ্ছে ক্রেবস সাইকেল।
সো আরও একটা মেটাবলিক প্রসেস দ্যাট ইজ দ্য ক্রেব সাইকেল। এবং ক্রেব সাইকেলের ফলে আমি কি বলেছিলাম, কত পরিমাণ এনএডিএইচ তৈরি হবে, 2 অণু এনএডিএইচ তৈরি হবে, তাই তো? কত পরিমাণ এনএডিএইচ তৈরি হবে বলেছিলাম, মনে আছে? ক্রেব সাইকেলে কত অণু এনএডিএইচ তৈরি হবে বলেছিলাম, মনে পড়ে? কেউ বলতে পারবে? সেই যে রূপমের একটা গান ছিল না, যে মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমায়, একটা গান ছিল তো, কিরে মানু? হুম। হ্যাঁ, তো ক্রেব সাইকেলের ফলে কত পরিমাণ এনএডিএইচ তৈরি হবে? হ্যালো। হ্যাঁ দুটো। বলো, ক্রেব সাইকেলে কত পরিমাণ এনএডিএইচ তৈরি হবে, মনে পড়ছে? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছিস? আমি শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে? দাঁড়া, রিজয়েন করছি তো। বাকিরা সবাই শুনতে পাচ্ছ? একটু বলবে। হেসামউদ্দিন শুনতে পাচ্ছিস? সারাফান নেশা বলছেন না, শোনা যাচ্ছে না। এখানে তো শোনার যাচ্ছে। মানুষ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আচ্ছা, বাকিরা শুনতে পাচ্ছ? হুম। হুম, আচ্ছা। যে প্রশ্নটা আমার ছিল সেটা হচ্ছে যে ক্রেব সাইকেলে কতগুলো এনএডিএইচ তৈরি হয়, বলতে পারবি? ক্রেব সাইকেলে একটু বলো, কতগুলো টোটাল এনএডিএইচ? হ্যাঁ, ক্রেব সাইকেলে কত পরিমাণ এনএডিএইচ তৈরি হয়, কতগুলো? এনএডিএইচ, হ্যাঁ এনএডিএইচ, এটিপি না এনএডিএইচ জিজ্ঞেস করছি। এনএডিএইচ কতগুলো ক্রেব সাইকেলে? কে বলতে পারবে? হ্যালো। হ্যাঁ বলছি, ক্রেব সাইকেলে কত পরিমাণ এনএডিএইচ তৈরি হয়? ক্রেব সাইকেলে আমি এখানে লিখেছি 2 অণু এনএডিএইচ, আমি কি ঠিক লিখেছি না ভুল লিখেছি বলো, ঠিক না ভুল? তিনটে না? ক্রেব সাইকেলে কত পরিমাণ এনএডিএইচ তৈরি হয়? আমি বলেছিলাম সবগুলো দুটো, তিনটে না? কেবলমাত্র সবগুলো দুটো? ক্রেব সাইকেলে 6 মলিকুলস অফ এনএডিএইচ তৈরি হয়। কত মলিকুলস আচ্ছা, আচ্ছা। এনএডিএইচ? 6 মলিকুলস। আর কি 6 তৈরি হয়? মলিকিউল টোটাল তো। হ্যাঁ, আর 2 অণু এফএডিএইচ2 তৈরি হয়। আর কি তৈরি হয়? 2 অণু এটিপি, তাই তো? এটিপি না জিটিপি? জিটিপি বলেছিলাম, মনে করে দেখ। হুম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্রেব সাইকেল। তো ক্রেব সাইকেলের যে স্টেপ সেটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী হ্যান্স ক্রেবস। কে আবিষ্কার করেছিল? হ্যান্স ক্রেব। ক্রেব সাইকেলকে বলা হয় সাইট্রিক অ্যাসিড সাইকেল। কেন? কারণ ক্রেব সাইকেলে প্রথম যে স্টেবল প্রোডাক্ট, তো তার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। ক্রেব সাইকেলে প্রথম স্টেবল প্রোডাক্টটার নাম কি? সাইট্রিক অ্যাসিড। এবং সাইট্রিক অ্যাসিডে 3টে কার্বক্সিল গ্রুপ থাকে, 3টে COOH গ্রুপ থাকে। সেই জন্য ক্রেব সাইকেলের আর একটা নাম হচ্ছে TCA সাইকেল, বা তাকে আমরা বলবো ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? So Krebs cycle is also known as tricarboxylic acid cycle because the citric acid being the first product of the Krebs cycle, and in this citric acid you can found 3 carboxyl group. ঠিক আছে? So for this reason the Krebs cycle is also known as tricarboxylic acid cycle. ঠিক আছে? আচ্ছা, ক্রেব সাইকেল তাহলে কোথায় ঘটে? ক্রেব সাইকেল মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের মধ্যে ঘটে। এই যে মাইটোকন্ড্রিয়া আছে, তো মাইটোকন্ড্রিয়ার মধ্যে একদম ভিতরের দিকে এই যে অংশটা আছে, তো এটাই হচ্ছে ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের মধ্যে এটা ঘটে ক্রেব সাইকেল। ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ার যেটা মার্কার এনজাইম তার নাম সাকসিনিক ডিহাইড্রোজিনেজ। তাহলে মাইটোকন্ড্রিয়ার মার্কার এনজাইমের নাম কি? সাকসিনিক ডিহাইড্রোজিনেজ। একটা হেডিং করো ক্রেব সাইকেল, একটা হেডিং করো ক্রেব সাইকেল। তার মধ্যে লেখো হু ডিসকভার্ড ক্রেব সাইকেল। নেক্সট লেখো তাহলে কে ক্রেব সাইকেল আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, হোয়াই ক্রেব সাইকেল ইজ অলসো নোন অ্যাজ TCA সাইকেল। বাংলাতে লিখবে
ক্রেব সাইকেলকে কেন টিসিএ সাইকেল বলা হয়, ঠিক আছে। তারপরে ক্রেব সাইকেল কোথায় সম্পন্ন হয়, হোয়াট ইজ দ্য সাইট অফ ক্রেব সাইকেল। কোথা থেকে, একদম প্রথম থেকে বলবো? না, ক্রেব সাইকেলটা, ক্রেব সাইকেলে Krebs cycleটার why is the Krebs cycle called the TCA cycle, marker enzyme কি এবং site of the Krebs cycle। ঠিক আছে, সাইট অফ ক্রেব সাইকেল, ঠিক আছে। ঠিক আছে, এরপরে যে প্রশ্নটা আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোয়াই ক্রেব সাইকেল ইজ অলসো কল্ড এজ এমফিবোলিক পাথওয়ে। ক্রেব সাইকেলকে কেন এমফিবোলিক পাথওয়ে বলা হয়, প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভালো করে এখানটা দেখো, ক্রেব সাইকেলে যে সমস্ত কম্পাউন্ড যেগুলো তৈরি হয়, যেসব ইন্টারমিডিয়েট তৈরি হয়, সেগুলো বিভিন্ন রকমের সিনথেটিক রিয়াকশানে ব্যবহৃত হয়। সেগুলো কি হয়, বিভিন্ন রকমের রিয়াকশানে ব্যবহৃত হয়। তো সেই জন্য ক্রেব সাইকেলকে বলে এমফিবোলিক পাথওয়ে। তার মানে কি, ক্রেব সাইকেলে এরকম বিভিন্ন কম্পাউন্ড তৈরি হবে, ঠিক আছে। কোন একটা কম্পাউন্ড হয়তো অন্য একটা পাথওয়েতে ব্যবহৃত হলো, কোন একটা কম্পাউন্ড অন্যটাতে ব্যবহৃত হলো, আর একটা অন্যটাতে ব্যবহৃত হলো, এবং সেই জন্যই ক্রেব সাইকেলকে বলা হয় এমফিবোলিক পাথওয়ে। এমফি মানে বিভিন্ন পাথওয়েতে ব্যবহৃত হয়। দেখ, আমরা কেন লিভিং অর্গানিজম, কারণ আমাদের দেহে বিভিন্ন মেটাবলিক রিয়াকশান চলছে। সুতরাং ক্রেব সাইকেলও হচ্ছে এরকম টাইপের একটা মেটাবলিক পাথওয়ে। তো সেই মেটাবলিক পাথওয়েতে যে কম্পাউন্ডগুলো তৈরি হয় সেগুলো অন্যান্য বিভিন্ন রকমের মেটাবলিক পাথওয়েতে ইউটিলাইজড হয়, অ্যান্ড সেই জন্য ক্রেব সাইকেলকে বলা হয় এমফিবোলিক পাথওয়ে, ঠিক আছে। প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়, এটুকু একটুখানি লিখে নাও যে হোয়াই ক্রেব সাইকেল ইজ কল্ড অ্যাজ এমফিবোলিক পাথওয়ে। এরপরে দেখো, ক্রেব সাইকেল ইজ অলসো এ 10 স্টেপ প্রসেস। ক্রেব সাইকেলও কিন্তু 10টা ধাপে সম্পন্ন হয়। গ্লাইকোলাইসিস কটা ধাপে হয়েছিল, গ্লাইকোলাইসিস কটা ধাপে হয়েছিল বলো, গ্লাইকোলাইসিস কটা ধাপে হয়েছিল একটু বলো। গ্লাইকোলাইসিস শোনা যাচ্ছে না, কটা ধাপে হয়েছিল? হ্যাঁ, কি প্রশ্ন? হ্যালো, বলছে গ্লাইকোলাইসিসের কতগুলো স্টেপ ছিল, 10 steps। আর ক্রেব সাইকেলের কতগুলো স্টেপ, ক্রেব সাইকেলের 8টা। ক্রেব সাইকেলের হচ্ছে এখানে 10টা স্টেপ আছে, ঠিক আছে, একটুখানি দেখে নাও। তো ক্রেব সাইকেলের হ্যাঁ, শুনতে পাচ্ছিস? না, 1 মিনিট, আমার নেটওয়ার্কটা কানেক্টটা রিকানেক্ট হচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, সরি এতবার ইন্টারাপ্ট করার। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, বলছি ক্রেব সাইকেলে তাহলে কতগুলো ধাপ হচ্ছে, ক্রেব সাইকেলও কিন্তু 10 স্টেপ প্রসেস, 10 ঠিক আছে? steps। আচ্ছা, এবার একটু দেখো ক্রেব সাইকেলে যে ধাপগুলো আছে। তো প্রথমেই যে কম্পাউন্ড যেটা হবে, তো সেটাই অ্যাসিটাইল কোয়ে, এবং অ্যাসিটাইল কোয়ে একটা এনজাইম আছে, তার নাম হচ্ছে সাইট্রেট সিনথেস, এবং সাইট্রেট সিনথেস এই অ্যাসিটাইল কোয়ে, যেটা লাল কালিতে লিখেছি, তো সেই অ্যাসিটাইল কোয়ে থেকে যেটা তৈরি হবে সেটাই হচ্ছে সাইট্রেট। সাইট্রেট মানেই সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, আমি কি বলেছিলাম, সেই জন্য এটা টিসিএ সাইকেল। এরপরে এই সাইট্রেট যেটাতে পরিণত হয় তার নাম হচ্ছে সিজ অ্যাকোনাইটেট। সিজ অ্যাকোনাইটেট যাতে পরিণত হয় তার নাম হচ্ছে আইসোসাইট্রেট, এবং এখান থেকে দেখ এখনো এনএডিএইচ তৈরি হচ্ছে। এবারে এই আইসোসাইট্রেট যেটা আছে সেটা অক্সালোসাক্সিনেটে পরিণত হয়। এই অক্সালোসাক্সিনেট এবার আলফা কিটোগ্লুটারেটে পরিণত হয়। আলফা কিটোগ্লুটারেট এবার সাক্সিনিল কোয়েতে পরিণত হয়। সাক্সিনিল কোয়ে আবার এখানে দেখ আর একটা এনএডিএইচ তৈরি হচ্ছে। এই যে সাক্সিনিল কোয়ে যেটা আছে, এই সাক্সিনিল কোয়ে এবার সাক্সিনিক অ্যাসিডে পরিণত হয়, মানে সাক্সিনেটে পরিণত হয়। তো এই জায়গাতে দেখো জিটিপি তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? জিটিপি। আবার দেখ এই যে সাক্সিনেট আছে, এই সাক্সিনেট এবার ফিউমারেটে পরিণত হয়। তাহলে এখানে কি তৈরি হচ্ছে? এফএডিএইচ2 তৈরি হচ্ছে। এখানে কি তৈরি হচ্ছে? এখানে এফএডিএইচ2 তৈরি হচ্ছে, ঠিক আছে। আবার এই যে ফিউমারেট আছে, এই ফিউমারেট এবার ম্যালেটে পরিণত হয়। ম্যালেট আবার অক্সালো অ্যাসিডেটে পরিণত হয়। তো এখানেও একটা এনএডিএইচ তৈরি হচ্ছে, ঠিক আছে। তারপরে এই অক্সালো অ্যাসিটেট আবার যেটাতে পরিণত হয়, এই অ্যাসিটাইল কোয়েতে আবার সে ঢুকে যায়, মানে সাইটেটে পরিণত হয়। অক্সালো অ্যাসিটেটের সঙ্গে যখন অ্যাসিটাইল কোয়ে যুক্ত হয় তখন সেটা সাইটেটে পরিণত হয়। তাহলে এটা কিন্তু ক্রেব সাইকেলের একটা চক্র। আমি কি বলেছিলাম? এখনো গ্লুকোজে থেকে কতগুলো ক্রেব সাইকেলের চক্র চলবে? 2টো চক্র চলবে। কতগুলো সাইকেল চলবে? 2টো, ঠিক আছে।
তাহলে দেখ একটা চক্রতে আমরা কি দেখতে পাচ্ছি, একটা চক্রে NADH কতগুলো তৈরি হচ্ছে, এখানে একটা NADH, এখানে কতগুলো NADH, এখানে একটা NADH, দুটো সেকেন্ড NADH, আবার দেখো এখানে কতগুলো NADH তৈরি হচ্ছে, তিনটে, তাহলে কতগুলো NADH তৈরি হলো, তিনটে, তাহলে দুটো চক্রতে 3 × 2, তাহলে কতগুলো NADH তৈরি হবে, 6খানা NADH তৈরি হবে, রাইট। আচ্ছা, এখানে আমরা একটা সাইকেলে আমরা দেখতে পাচ্ছি যে FADH2 তৈরি হচ্ছে কতগুলো, একটা, কিন্তু এখনো গ্লুকোজ থেকে কতগুলো ক্রেবস সাইকেল হবে, দুটো, তাহলে FADH2 কতগুলো তৈরি হচ্ছে, 1 × 2 সমান কতগুলো তৈরি হচ্ছে, 2 অণু FADH2 তৈরি হচ্ছে। আবার দেখো আমি কি বলেছিলাম, একবার মানে ক্রেবস সাইকেলে এখনো গ্লুকোজ থেকে কতগুলো জিটিপি তৈরি হবে, দুটো, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটা, তার মানে একটা সাইকেল, তাহলে যেহেতু এখনো গ্লুকোজের জন্য দুটো সাইকেল হবে, তাহলে জিটিপি কতগুলো তৈরি হবে, 1 × 2, তাহলে 2 অণু জিটিপি। ঠিক আছে, তোমাদের পরীক্ষাতে যেটা প্রশ্ন দেওয়া হয় সেই প্রশ্নটা একটু লেখো, ক্রেবস সাইকেলের রাসায়নিক বিক্রিয়ার ধাপগুলি ছকের সাহায্যে উল্লেখ করো। ইংরেজিতে লেখো যে হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেপস অফ ক্রেবস সাইকেল। ঠিক আছে, আচ্ছা, ক্লিয়ার? কি বললাম, বোঝাতে পেরেছি? আচ্ছা, এইবারে কি করে মনে রাখবি, দেখ বলছে অল কলেজেস ইন দ্য কাশ্মীর শ্যাল স্টার্ট ফ্রম মার্চ অনওয়ার্ড। অল কলেজেস ইন কাশ্মীর শ্যাল স্টার্ট ফ্রম মার্চ অনওয়ার্ডস। ঠিক আছে, এটা একটুখানি ছবি তুলে নাও, এটা একটু ছবি তুলে নাও, এটা ক্রেবস সাইকেলের স্টেপ আগে আমি লিখে নিই এখানে, ক্রেবস সাইকেল স্টেপ, প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়, ক্রেবস সাইকেল স্টেপ। ঠিক আছে, তাহলে অল কলেজেস, অল মানে কি অ্যাসিটাইল কোয়ে, কলেজের সি মানে হচ্ছে সাইট্রেট। ঠিক আছে, ইন মানে কি আইসোসাইট্রেট, কে মানে হচ্ছে আলফা কিটোগ্লুটারেট, এস মানে হচ্ছে সাকসিনিল কোয়ে, আবার এস মানে হচ্ছে সাকসিনেট, এফ মানে হচ্ছে ফ্রম মানে হচ্ছে ফিউমারেট, এম মানে হচ্ছে ম্যালেট, অনওয়ার্ড মানে অক্সালো অ্যাসিটেট। ঠিক আছে, সুতরাং এটা ক্রেবস সাইকেলের স্টেপ, এটা একটু ছবি তুলে নাও, ক্রেবস সাইকেলের স্টেপ। ঠিক আছে, আচ্ছা, এইটা ছবি তোলো, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, তাহলে ক্রেবস সাইকেল আমরা দেখে নিলাম, আর বাকি ডিটেলসে অত পড়ার দরকার নেই। এইবার দেখ, এবার আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে এই জায়গাটায়, এখানে আমরা চলে আসি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, একদম শেষে চলে এসেছি সেলুলার রেসপিরেশন, এরপরে বই পড়লে তোমরা ডিটেলসে একদম বুঝে যাবে। ঠিক আছে, এটুকু সবাইকে বোঝাতে পেরেছি? ক্লিয়ার? একটু বলবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, জিডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট জিটিপি, ঠিক আছে, বাহ, আচ্ছা ঠিক আছে। সোহম, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছ, এখানে একটু পড়ে নিচ্ছি আমি, শ্যাডো মোনার্ক, ঠিক আছে, আচ্ছা স্যার 3 অণু এটিপি। ঠিক আছে, সারাফাত কি বলছে আর একবার বলুন, ঠিক আছে কোয়েশ্চেনটা বলুন। ঠিক আছে, জিটিপি এখানে কোয়েশ্চেনগুলো বলেছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা দেখে নিলাম কমেন্টগুলো। এইবারে দেখো আমরা একদম সেলুলার রেসপিরেশনের লাস্ট স্টেপে চলে এসেছি, এরপরে তোমরা বই পড়বে, দেখবে আর কোনো রকম অসুবিধা হবে না। সুতরাং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, হোয়াট ইজ দ্য টার্গেট অফ দিস ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন? এবার একটা হেডিং করো, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন বা ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, তার নাম কিন্তু একই। ঠিক আছে, হেডিং করেছো সবাই? হ্যাঁ, আচ্ছা, তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বলতে আমরা কি বুঝি? আমরা যে এনএডিএইচ যেটা আমরা দেখলাম, তো সেই এনএডিএইচ যেটা, তো সেই এনএডিএইচ এবার কিসে পরিণত হবে, এনএডিএইচ থেকে এবার কিভাবে এটিপি তৈরি হবে সেটা আমরা দেখব। তাহলে ফ্রম 1 মলিকুল অফ গ্লুকোজ 10 অণু এনএডিএইচ তৈরি হয়। এক অণু গ্লুকোজ থেকে কত অণু এনএডিএইচ তৈরি হয়? 10 অণু। কেন? কারণ গ্লাইকোলাইসিস প্রসেসে কত অণু এটিপি তৈরি হয়েছে? এনএডিএইচ তৈরি হয়েছে 2 অণু। পাইরুভেটের অক্সিডেশনে কত অণু এটিপি তৈরি হয়েছে? পাইরুভেট অক্সিডেশনে 2 অণু। আর ক্রেবস সাইকেলে কত অণু এনএডিএইচ তৈরি হয়েছে? 6 অণু। ঠিক আছে, তাহলে এক অণু গ্লুকোজ থেকে কত অণু এনএডিএইচ তৈরি হচ্ছে? 10 অণু এনএডিএইচ তৈরি হচ্ছে। তার মধ্যে দেখো 2 অণু গ্লাইকোলাইসিস থেকে, 2 অণু পাইরুভেট থেকে, আর 6 অণু টিসিএ সাইকেল থেকে। ঠিক আছে, এবং ক্রেবস সাইকেলের ফলে আর একটা নতুন মলিকুল তৈরি হয়, তার নাম হচ্ছে FADH2। তাহলে কত অণু FADH2 তৈরি হচ্ছে ক্রেবস সাইকেলে? 2 অণু FADH2 তৈরি হচ্ছে। তো এই NADH আর FADH2 এগুলোকে আমরা বলবো ইলেকট্রন ক্যারিয়ার।
তাহলে এক অণু গ্লুকোজ থেকে কতগুলো ইলেকট্রন ক্যারিয়ার তৈরি হয়, একটু প্রশ্ন লেখো। এক অণু গ্লুকোজ থেকে কতগুলো ইলেকট্রন বাহক তৈরি হয়, ঠিক আছে? এক অণু গ্লুকোজ থেকে কতগুলো ইলেকট্রন বাহক তৈরি হয়। সো হাউ মেনি ইলেকট্রন ক্যারিয়ার আর produced or synthesized from one molecule of glucose? সবাই লিখেছো? হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। এরপরে লেখো হোয়াট ডু ইউ মিন বাই টার্মিনাল অক্সিডেশন। বাংলাতে যে লিখছো লেখো প্রান্তীয় শ্বসন কাকে বলে। প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ টার্মিনাল অক্সিডেশন, প্রান্তীয় শ্বসন। একটু দেখো হোয়াট ইজ প্রান্তীয় শ্বসন। বলছে কম্বিনেশন অফ দ্য অক্সিজেন। শ্বসন মানে আমরা জানি যে অক্সিজেন, তাহলে সেই অক্সিজেনটা কার সঙ্গে কম্বাইন করছে? ইলেকট্রন রিলিজড ফ্রম দ্য ইলেকট্রন ক্যারিয়ার। অর্থাৎ এই যে NADH আছে, এই NADH ইলেকট্রনকে বহন করে নিয়ে যাচ্ছে। মনে কর ধরো তোমার পকেটে মানি ব্যাগ আছে, তাহলে তুমি হচ্ছে NADH, আর মানি ব্যাগ কাকে বহন করছে? মানিকে, মানে ইলেকট্রনকে। তাহলে এই যে ইলেকট্রন, এই যে টাকাটা, এবার এ কি হবে দেখো। বলছে কম্বিনেশন অফ দ্য অক্সিজেন উইথ ইলেকট্রন রিলিজড ফ্রম দ্য ইলেকট্রন ক্যারিয়ার অ্যান্ড দ্য প্রোটন হুইচ প্রডিউস দ্য মেটাবলিক ওয়াটার। সো দিস ইজ কল্ড দ্য টার্মিনাল অক্সিডেশন। তার মানে কি, সেলের মধ্যে H+ আয়ন থাকে আর ইলেকট্রন ক্যারিয়ার সেখানে আছে, ইলেকট্রন ক্যারিয়ার NADH, সেই ইলেকট্রনকে ছেড়ে দিচ্ছে কোথায়? H+কে। তার ফলে H+ এখানে কি হয়ে যাবে? নিউট্রাল হয়ে যাবে। সুতরাং এবং তার সঙ্গে সঙ্গে অক্সিজেন, তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যেটা তৈরি করবে, তো সেটাই হচ্ছে জল। আমাদের যখন নাকে যখন হাঁচি হয়, কাশি হয়, তখন জল বেরোয় না? বেরোয় না? জল বেরোয়। আমাদের শরীরে কি মেঘ থাকে? না। আমাদের যে বিভিন্ন মেটাবলিক রিয়াকশান চলে, টার্মিনাল অক্সিডেশন, তো সেখান থেকে ওয়াটার তৈরি হয়, অ্যান্ড দিস ওয়াটার আমাদের দেহ থেকে রিলিজড হয়, ঠিক আছে? সুতরাং টার্মিনাল অক্সিডেশন কাকে বলে? এই যে ইলেকট্রনের সঙ্গে প্রোটন যুক্ত হয় এবং তার ফলে ওয়াটার তৈরি হয়, এই যে প্রসেস, তো এটাকেই আমরা বলবো প্রান্তীয় শ্বসন। তাহলে এই প্রান্তীয় শ্বসন দুটো পদ্ধতিতে হয়, একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আর একটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ঠিক আছে? কটা প্রসেসে হবে? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আর অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ঠিক আছে? এখানটা একটুখানি ছবি তুলে নাও, এই পেজটা আমি ছোট করে দিয়েছি, একটু ছবি তুলে নাও এই জায়গাটা, একটু ছবি তুলে নাও, আমি পরে গ্রুপেতে পাঠিয়ে দেব, ঠিক আছে? হয়ে গেছে। আচ্ছা, এবারে আমরা যে জায়গাতে চলে আসবো সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। অনেক কিছু লেখা আছে, এত লেখা পড়তে হবে না, আমি শুধুমাত্র ব্যাখ্যা করব। এখানে দেখে নাও কি সুন্দর ছবি আছে। তো ইলেকট্রন, নেক্সট কোয়েশ্চেন্স লেখো। পরের প্রশ্ন, কি প্রশ্ন লিখলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থেকে? কি প্রশ্ন লিখলে বলতে পারবে? হ্যালো, হ্যাঁ, বলছি কি কি প্রশ্ন লিখলি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থেকে? কটা ETC একটা মলিকিউলার গ্লুকোজ থেকে তৈরি হচ্ছে এবং টার্মিনাল অক্সিডেশন কি জিনিস? হ্যাঁ, টার্মিনাল অক্সিডেশন কি জিনিস, ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন যেটা লিখবে তো সেটা হচ্ছে যে রাইট ডাউন দ্য স্টেপ অফ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের বিভিন্ন ধাপগুলি লেখো, ঠিক আছে? এই যে অংশটা আছে এটা একটুখানি ছবি তোলো, এটাকে ছবি তোলো। যদি পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয় শুধু এই ছকটা লিখে দিলেই হবে, আর কিছু ব্যাপার নেই, ঠিক আছে? ওর সঙ্গেই লেখো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইজ লোকেটেড ইন ড্যাশ। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কোথায় থাকে? উত্তর লিখে নাও মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়, ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া। কোথায় থাকে? ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? ক্লিয়ার? কি বললাম বোঝাতে পেরেছে? আচ্ছা, এবার দেখো, আমরা দেখেছিলাম যে NADH এবং FADH2 তৈরি হয়। সুতরাং NADH কি করছে? দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দাতে প্রধানত অনেকগুলো এনজাইম কমপ্লেক্স থাকে, একটা এনজাইম কমপ্লেক্স 1, একটা এনজাইম কমপ্লেক্স 3, এটাকে আমরা বলবো 3, ঠিক আছে? আর একটা এনজাইম কমপ্লেক্স থাকে, তার নাম হচ্ছে 4, রাইট? তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে তিনটে এনজাইম কমপ্লেক্স কাজ করবে, একটা 1, একটা 3 আর একটা 4। কি বললাম বোঝাতে পেরেছি? ঠিক আছে, সবাই বুঝতে পেরেছ? ঠিক আছে, আচ্ছা। এবার দেখ, এই যে 1, 3 এবং 4, তাহলে আমি
টুটাকে তাহলে আমি কেন বললাম না, একটু পরেই বুঝতে পারবে। এনএডিএইচ থেকে, এনএডিএইচ তো একটা ইলেকট্রন ক্যারিয়ার, তাহলে এনএডিএইচ প্রথমেই ইলেকট্রন যেখানে ছেড়ে দেবে এটা কোথায় তৈরি হচ্ছে? ম্যাট্রিক্সে। আমি বলেছিলাম যে ক্রেবস সাইকেল মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সম্পন্ন হয়, সুতরাং ম্যাট্রিক্সের মধ্যে এনএডিএইচ তৈরি হবে ক্রেবস সাইকেলে। তো সেই এনএডিএইচ এবার ইলেকট্রনকে ছেড়ে দিচ্ছে যেখানে, তার নাম হচ্ছে কমপ্লেক্স 1। কমপ্লেক্স 1-এর মধ্যে আবার বিভিন্ন কম্পাউন্ড থাকে, একটা নাম হচ্ছে ফ্ল্যাভিন মোনোনিউক্লিওটাইড, তারপরে FMNH2, তারপরে আয়রন সালফার কন্টেনিং গ্রুপ থাকে। তাহলে যখনই এই ইলেকট্রনকে ছেড়ে দিচ্ছে এনএডিএইচ থেকে ইলেকট্রন, তাহলে কে গ্রহণ করছে? কমপ্লেক্স 1। কমপ্লেক্স 1 এবার এই ইলেকট্রনকে যেটাকে দেবে তার নাম হচ্ছে কোএনজাইম কিউ। তার নাম কি? কোএনজাইম কিউ। কোএনজাইম কিউ এবার এই ইলেকট্রনকে বয়ে নিয়ে যাবে যেখানে, তার নাম হচ্ছে কমপ্লেক্স 3। ঠিক আছে, কমপ্লেক্স 3 এর মধ্যে কি থাকে? আয়রন সালফার গ্রুপ, সাইটোক্রোম বি আর সাইটোক্রোম C1। তাহলে কমপ্লেক্স 3 এবার ইলেকট্রনকে ছেড়ে দেবে এবং যাকে দেবে তার নাম সাইটোক্রোম সি। সাইটোক্রোম সি এবার যাকে ইলেকট্রন দেবে তার নাম হচ্ছে কমপ্লেক্স 4। এটুকু বোঝাতে পেরেছি? সবাই বুঝতে পেরেছে এটা? ঠিক আছে, মানু বুঝতে পেরেছিস? হ্যাঁ। আচ্ছা, then NADH actually released electron, and this electron accepted by released electron is accepted by this complex 1, and this complex 1 donate this electron to coenzyme Q, and then this coenzyme Q carry this electron to the complex 3, and this complex 3 also donate this electron to cytochrome C, and the cytochrome C then carry this electron to the complex 4. ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে কমপ্লেক্স 4 NADH থেকে কতগুলি ইলেকট্রন গিয়েছিল? 2টো ইলেকট্রন। তাহলে কমপ্লেক্স 4 থেকে কতগুলি ইলেকট্রন আসছে? 2টো ইলেকট্রন। ডিরেক্টলি কিন্তু দিচ্ছে না। তাহলে এই যে ভিতরে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের ভিতরে H+ আয়ন থাকে, তাহলে দেখো 2টো H+ আয়ন এবং হাফ অফ O2, তাহলে 2টো ইলেকট্রন এর সঙ্গে যুক্ত হচ্ছে। যদি 2টো H+ আর 2টো ইলেকট্রন যদি যুক্ত হয় তাহলে এখানে কি তৈরি হবে? H2। তাহলে H2 আর হাফ অফ O2, এখানে হাফ হাফ কেটে দাও, তাহলে কি তৈরি হচ্ছে? এক অণু ওয়াটার তৈরি হচ্ছে। আমি কি বলেছিলাম? হোয়াট ইজ দ্য টার্মিনাল রেসপিরেশন? NADH থেকে নির্গত ইলেকট্রন প্রধানত এই যে অক্সিজেনের সাহায্যে H+ এর সঙ্গে যুক্ত হয়ে জল তৈরি করে, তো তাকেই আমরা বলবো টার্মিনাল রেসপিরেশন। সো দিস ইজ দ্য প্রসেস অফ টার্মিনাল রেসপিরেশন। তাহলে এই কমপ্লেক্স 2টা কি কাজ করে? দেখো, FADH2 থেকেও ইলেকট্রন নির্গত হয়, সেটা কমপ্লেক্স 2 গ্রহণ করে। তারপরে কমপ্লেক্স 2 থেকে এই ইলেকট্রন আবার কোএনজাইম কিউতে চলে যায়। তাহলে NADH থেকে নির্গত ইলেকট্রন কমপ্লেক্স 1 নেবে, আর FADH2 থেকে নির্গত ইলেকট্রন কমপ্লেক্স 2 নেবে। বাকি যা প্রসেস আছে সমস্ত প্রসেস কিন্তু একই। ঠিক আছে, পরের প্রশ্ন লেখো, হোয়াট ইজ দ্য রোল অফ CoQ অ্যান্ড সাইটোক্রোম সি? নেক্সট প্রশ্ন, ইন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হোয়াট ইজ দ্য রোল অফ কোএনজাইম কিউ অ্যান্ড দ্য সাইটোক্রোম সি? CoQ এবং সাইটোক্রোম সি এর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ভূমিকা কি? ঠিক আছে, ক্লিয়ার? আমি কি বললাম বোঝাতে পেরেছি? হ্যাঁ। ঠিক আছে, এখানে দেখ, বলছে সাইটোক্রোম সি ইজ এ মোবাইল সাইটোক্রোম। আমরা যে মোবাইল, এটা মানে মুভ করতে পারে এক জায়গা থেকে আরেক জায়গাতে। সো দিস ইজ প্রেজেন্ট ইন দ্য আউটার ফেস অফ দ্য মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। সাইটোক্রোম সি অ্যাকসেপ্ট ইলেকট্রন ফ্রম দ্য কমপ্লেক্স 3 অ্যান্ড ডোনেট ইট টু দ্য কমপ্লেক্স 4। ঠিক আছে, তাহলে এখানে দেখ সাইটোক্রোম সি কোথায় আছে? মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনের বাইরের দিকে। আর কোএনজাইম কিউ তাহলে কোথায় থাকে একটু দেখে নাও। সো হোয়াট ইজ দিস কোএনজাইম কিউ? দেখে নাও কোএনজাইম কিউ। বলছে যে কোএনজাইম কিউ প্রধানত এই জায়গাতে থাকবে, মানে কোএনজাইম কিউ ইনার মেমব্রেনের মধ্যে থাকে। এবারে এই যে ইলেকট্রন যেগুলো একবার ছাড়ছে আবার দিচ্ছে, তাহলে ইলেকট্রন গ্রহণ মানে রিডাকশন, আর ছেড়ে দেওয়া মানে হচ্ছে অক্সিডেশন। তো সেই অক্সিডেশন এবং রিডাকশন যখন চলছে তখন আর একটা ঘটনা ঘটে। এই যে কমপ্লেক্স যেগুলো সবাই এক একটা হাইড্রোজেন আয়ন পাম্প, কি বললাম? এই কমপ্লেক্সগুলো সবাই এক একটা হাইড্রোজেন আয়ন পাম্প। ঠিক আছে, ক্লিয়ার? কি বললাম বোঝাতে পেরেছি? আচ্ছা, যখনই ইলেকট্রন গ্রহণ করছে এবং ইলেকট্রন ছাড়ছে এক একটা কমপ্লেক্সে, তখন প্রত্যেকটা কমপ্লেক্স আবার হাইড্রোজেন আয়নকে মাইটোকন্ড্রিয়ার ভিতর থেকে বাইরে বের করছে। ঠিক আছে, তাহলে এবার লেখো যে দ্য কমপ্লেক্স আর অ্যাকচুয়ালি ড্যাশ, ওখানে লেখো H+ পাম্প। ঠিক আছে,
ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যে কমপ্লেক্সগুলো সেগুলো এক একটা কি H+ আয়ন পাম্প। ক্লিয়ার? আমি কি বললাম বোঝাতে পেরেছি? ঠিক আছে। তাহলে ম্যাট্রিক্স থেকে ইলেকট্রনগুলো কোথায় চলে যাচ্ছে? বাইরে চলে যাচ্ছে, মাইটোকন্ড্রিয়ার বাইরে, তার মানে কি সাইটোসলে চলে যাচ্ছে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছে এটা? ক্লিয়ার? মানে বুঝতে পারলি? আচ্ছা, এবারে যে ঘটনাটা আমরা লাস্ট পড়ব তো তার নাম হচ্ছে কেমিওসমোটিক হাইপোথেসিস। এবার একটা হেডিং করো, কেমিওসমোটিক হাইপোথেসিস। ঠিক আছে, তার মধ্যে লেখো কেমিওসমোটিক তত্ত্ব কাকে বলে, এটা কে আবিষ্কার করেছিলেন? হোয়াট ইজ কেমিওসমোটিক হাইপোথেসিস অ্যান্ড হু ডিসকভার্ড দিস হাইপোথেসিস? ঠিক আছে, এখানে দেখ, ভালো করে দেখো। যখনই ইলেকট্রন যখন ক্যারি হচ্ছে তখন কমপ্লেক্স 1 4 অণু ইলেকট্রন মাইটোকন্ড্রিয়ার ভিতর থেকে বাইরে বের করে দিচ্ছে, এটা ইন আর এটা হচ্ছে আউট। আবার দেখো কমপ্লেক্স 3 4 অণু H+ আয়নকে বাইরে বের করছে, আবার কমপ্লেক্স 4 H+ আয়নকে বাইরে বের করছে। কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভিতরে ইনার মেমব্রেনে আরও একটা কমপ্লেক্স থাকে, তার নাম হচ্ছে কমপ্লেক্স 5। এই কমপ্লেক্স 5 আবার এই H+ আয়নগুলোকে ভিতরের দিকে ঢোকায়। কোথায় ঢোকায়? ভিতরের দিকে। কি বললাম বোঝাতে পেরেছি? যত কমপ্লেক্স আছে সব H+ আয়নকে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স থেকে বাইরে বের করে, কিন্তু কমপ্লেক্স 5 যেটা, তো সেটা কি করবে? এই H+ আয়নকে ম্যাট্রিক্সের মধ্যে ঢোকাবে। এই কমপ্লেক্স 5কে অনেকটা এরকম দেখতে, এবং এই যে বেস আছে তার নাম F0, আর ওপরে যে হেড আছে তার নাম হচ্ছে F1। সেই জন্য কমপ্লেক্স 5কে বলা হয় F0 F1 পার্টিকেল, বা এটাকে আমরা বলবো এটিপি সিনথেটেজ। এটাকে কি বলা হয়? এটিপি সিনথেটেজ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন লেখো, এটিপি সিনথেটেজ কাকে বলে, তার গঠন কি? হোয়াট ইজ এটিপি সিনথেটেজ অ্যান্ড স্টেট দ্য স্ট্রাকচার অফ এটিপি সিনথেটেজ। ঠিক আছে, কি বললাম বোঝাতে পেরেছি? আচ্ছা, যখনই হাই H+ গ্রেডিয়েন্ট থেকে যখন লো H+ গ্রেডিয়েন্টের দিকে এই যে কমপ্লেক্স 5 যখন H+ আয়নকে ভিতরের দিকে ঢোকায়, তখন যখন উঁচু থেকে কোনো জিনিস যখন নিচেতে পড়ে তখন কি হয়? প্রচুর পরিমাণে শক্তি এক্ষেত্রে রিলিজড হয়। যখনই H+ আয়ন যখন হাই গ্রেডিয়েন্ট থেকে যখন লো গ্রেডিয়েন্টের দিকে যায়, তখন এই যে কমপ্লেক্স যে 5 আছে, এই কমপ্লেক্স 5 তখন ঘুরতে থাকে। কি হয়? সে তখন রোটেট করে। কি করে? সে রোটেট করে, এবং তার ফলে একটা যান্ত্রিক শক্তি তৈরি হয়। আমরা জানি যে কোনো গাড়ির চাকা যদি রোটেট করে তাহলে একটা মেকানিক্যাল এনার্জি তৈরি হয়, এবং এই যে যান্ত্রিক শক্তি যেটা তৈরি হয়, সেই যান্ত্রিক শক্তি এডিপি থেকে এটিপি তৈরি করে। যান্ত্রিক শক্তি এডিপি থেকে কি তৈরি করবে? এটিপি তৈরি করবে, এবং এইভাবেই আলটিমেটলি NADH এবং FADH2 থেকে এটিপি তৈরি হয়। ঠিক আছে, তাহলে কে করবে সেটা? কমপ্লেক্স 5। তাহলে আমি বলেছিলাম ডিরেক্টলি এটিপি তৈরি হবে মাত্র 4 মলিকিউলস, কিন্তু বাকি যে 34 মলিকুল অফ এটিপি সেগুলো কেমিওসমোটিক হাইপোথেসিস প্রসেসে তৈরি হবে বাই কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, 3, 4 ইত্যাদি। এবং তারা কিভাবে এটিপি তৈরি করে এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী পিটার মিচেল, এবং এই যে প্রসেস এটাকেই বলা হয় কেমিওসমোটিক হাইপোথেসিস। দেখ, এখানে আরও ক্রিটিক্যাল বিষয় আছে, এগুলো অত পড়তে হবে না। সুতরাং কেমিওসমোটিক হাইপোথেসিস প্রসেসে কি করবে? প্রধানত এটিপি তৈরি হয়, এবং এই যে এটিপি তৈরি হচ্ছে এই প্রসেসে, তো এই যে টোটাল যে ঘটনা, তো তাকেই বলে কেমিওসমোটিক হাইপোথেসিস, বা এটাই হচ্ছে ফাংশন অফ এটিপি সিনথেসিস। নেক্সট কোয়েশ্চেন্স লেখো, হোয়াট ইজ দ্য ফাংশন অফ এটিপি সিনথেস। ঠিক আছে, ক্লিয়ার? কি বললাম বোঝাতে পেরেছি? সবাই বুঝতে পেরেছ? ঠিক আছে, দেখো সবাই বোঝাতে পেরেছে কিনা। আচ্ছা, সো দিস ইজ দ্য এন্ড অফ ইয়োর সেলুলার রেসপিরেশন চ্যাপ্টার, এবং এটা প্রচুর বোঝার আছে সেলুলার রেসপিরেশন চ্যাপ্টার। এবার আমি একদম প্রথম থেকে যদি বলি, দেখ সেলুলার রেসপিরেশন মানে কি? সেলুলার রেসপিরেশন মানে হচ্ছে এক অণু গ্লুকোজ থেকে কিভাবে এটিপি তৈরি হয়েছে 38 অণু, সিম্পলি সেই সম্পর্কিত যে পড়াশোনা, তো সেটাই হচ্ছে সেলুলার রেসপিরেশন। কিন্তু এই সেলুলার রেসপিরেশন বুঝতে গেলে বেশ কতগুলো স্টেপে প্রধানত এক অণু গ্লুকোজ থেকে বিভিন্ন রকমের এটিপি তৈরি হয়,
এবং কোন স্টেপে কীরকমভাবে এটিপি তৈরি হয় সেটা আমরা এখানে দেখলাম। তার একটা ব্যালেন্স শিট প্রথমেই আলোচনা করলাম। তাহলে দেখো, প্রথমেই যেটা দেখলাম যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয় যে প্রসেসে, তার নাম গ্লাইকোলাইসিস। এর স্টেপগুলো তোমাকে পড়তে হবে। তারপরে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে পিডি কমপ্লেক্স থেকে সেটা অ্যাসিটাইল কোয়ে তৈরি করে। এরপরে এই অ্যাসিটাইল কোয়ে ক্রেবস সাইকেলে ঢুকে যায় এবং ক্রেবস সাইকেল থেকে কিভাবে এটিপি তৈরি হয় সেটা পড়তে হবে। তারপরে যেটা হবে সেটা অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তাহলে গ্লাইকোলাইসিস প্রসেসে ডিরেক্টলি এটিপি তৈরি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এনএডিএইচ তৈরি হচ্ছে, পাইরুভেট অক্সিডেশনে এনএডিএইচ তৈরি হচ্ছে, ক্রেবস সাইকেলে এনএডিএইচ আর এফএডিএইচ2 তৈরি হচ্ছে। এই এনএডিএইচ এবং এফএডিএইচ2 থেকে নির্গত ইলেকট্রন এবার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্য দিয়ে যায়, কমপ্লেক্স 1, 2, 3, 4 এর মধ্য দিয়ে যায় এবং আলটিমেটলি কমপ্লেক্স 5 থেকে এটিপি তৈরি হয়। তো এই যে টোটাল যে প্রসেস, কিভাবে এক অণু গ্লুকোজ থেকে 38 অণু এটিপি তৈরি হয়, এটাই প্রধানত তোমাদেরকে পড়তে হবে সেলুলার রেসপিরেশনে। সুতরাং গ্লাইকোলাইসিস কোথায় ঘটে সেটা বলেছি, সাইটোপ্লাজমের মধ্যে ঘটে। সো গ্লাইকোলাইসিস ইজ এ 10 স্টেপ প্রসেস, যে প্রসেসে 2 অণু পাইরুভিক অ্যাসিড এবং তার সঙ্গে সঙ্গে 2 অণু এনএডিএইচ তৈরি হয় এবং তার সঙ্গে সঙ্গে এই যে পাইরুভিক অ্যাসিড যেটা তৈরি হলো সেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঢুকে যায়, তার অক্সিডেশন হয় এবং তার ফলে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। সেই অ্যাসিটাইল কোয়ে ক্রেবস সাইকেলে ঢুকে যায় এবং ক্রেবস সাইকেলে 6 অণু এনএডিএইচ আর 2 অণু এফএডিএইচ2 তৈরি হয়। তাহলে গ্লাইকোলাইসিসের যে ধাপগুলো সেটা তোমাদেরকে পড়তে হবে। এখানে যে ধাপগুলো আছে যেটা বলছিলাম, তো গ্লাইকোলাইসিসের যে ডিফারেন্ট স্টেপ আছে এটা তোমাদেরকে পড়তে হবে এবং তার সঙ্গে সঙ্গে ক্রেবস সাইকেলের যে বিভিন্ন ধাপ আছে সেটা পড়তে হবে। এর সঙ্গে সঙ্গে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম যেটা দেখালাম, ডিফারেন্ট টাইপের কমপ্লেক্সের সাহায্যে এটা ঘটে এবং কোএনজাইম কি ও সাইটোক্রোম সি তাদের কি ফাংশন আছে সেগুলো পড়তে হবে। ঠিক আছে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড টোটাল প্রসেস? টোটাল প্রসেস আমি বোঝাতে পেরেছি? একটু বলবে তাহলে। তাহলে নেক্সট জায়গাতে যাব। ঠিক আছে? আচ্ছা, এইবারে আর একটা লাস্ট অংশ আমরা শুধুমাত্র দেখে নেব, তাহলে এই চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে যাবে এবং সেটা হচ্ছে অ্যানাইরোবিক রেসপিরেশন। সেটার নাম কি? অ্যানাইরোবিক রেসপিরেশন। এতক্ষণ আমরা যেটা দেখলাম যে গ্লুকোজ সম্পূর্ণরূপে ভেঙে যাচ্ছে, কিন্তু যদি ইনকমপ্লিট ব্রেকডাউন অফ দ্য গ্লুকোজ যদি হয়, গ্লুকোজের যদি অসম্পূর্ণ যদি ভাঙন ঘটে, তো তখনই তাকে আমরা বলবো অ্যানএয়ারোবিক রেসপিরেশন, অর্থাৎ এক্ষেত্রে কোনো অক্সিজেন লাগে না। ঠিক আছে? যখন কোনো ব্যাকটেরিয়া, মাইক্রো অর্গানিজম যখন এই ঘটনাটা ঘটায়, তো তখন তাকে বলে ফার্মেন্টেশন। ঠিক আছে? তাহলে হেডিং করো অ্যানাইরোবিক রেসপিরেশন, হেডিং করো অ্যানাইরোবিক রেসপিরেশন বা অবাত শ্বসন। ঠিক আছে? তার মধ্যে লেখো হোয়াট ইজ অ্যানাইরোবিক রেসপিরেশন, ওর সঙ্গেই লেখো হোয়াট আর দ্য, মানে অবাত শ্বসন কাকে বলে, ওর সঙ্গেই লেখো হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ অ্যানাইরোবিক রেসপিরেশন। তাহলে অ্যানাইরোবিক রেসপিরেশনের দুটো টাইপ আছে, একটা ফার্মেন্টেশন এবং তার সঙ্গে সঙ্গে আর একটা প্রসেস আছে। আচ্ছা, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপ অফ অ্যানাইরোবিক রেসপিরেশন লিখেছ? আচ্ছা, যখন কোনো গ্লুকোজ, যখন এক্ষেত্রে মাইক্রো অর্গানিজমের সাহায্যে যখন সেটা ভাঙে, তো তখনই তাকে আমরা বলবো ফার্মেন্টেশন। তাহলে অ্যানাইরোবিক রেসপিরেশনকে আমরা ফার্মেন্টেশন বা সন্ধানও বলি। এবং এই ফার্মেন্টেশন দুই ধরনের হয়, একটা ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন আর একটা অ্যালকোহলিক ফার্মেন্টেশন। একটু বলি যে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন মানে কি? আমরা যখন প্রচুর পরিশ্রম করি, কোনো ভারী জিনিসপত্র তুলি, তখন আমাদের পেশি ব্যথা হয়ে যায়। এই যে ব্যথা হয়ে যাওয়া, এর কারণ আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড সঞ্চিত হয়। তো কেন এই ল্যাকটিক অ্যাসিড সঞ্চিত হয় সেটা আমাদেরকে জানতে হবে। নেক্সট কোশ্চেন লেখো হোয়াট ইজ ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। ল্যাকটিক অ্যাসিড সন্ধান কাকে বলে এবং এটা কোথায় ঘটে? হোয়াট ইজ দ্য সাইট অফ দিস ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। ঠিক আছে? ক্লিয়ার? এখানে দেখো, এই যে গ্লুকোজ আছে, এই গ্লুকোজ আমরা জানি যে গ্লাইকোলাইসিস পদ্ধতিতে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। ঠিক আছে? তাহলে ফার্মেন্টেশনের কিন্তু কমন স্টেপ কিন্তু গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসে আমরা দেখেছিলাম 2 অণু এনএডিএইচ তৈরি হয় এবং তার সঙ্গে সঙ্গে 2 অণু এটিপি জেনারেটেড হয়, তাই তো? তাহলে এক্ষেত্রে গ্লুকোজ প্রথমে কি হবে? পাইরুভিক অ্যাসিডে। এই যে এনএডিএইচ যেটা তৈরি হলো, এবার সেই এনএডিএইচ এখানে আর মাইটোকন্ড্রিয়ার ইনভলভমেন্ট হবে না। যে এনএডিএইচ যেটা তৈরি হলো সেই পাইরুভেটকে সেটা এবার কি করবে? বিজারিত করে দেবে। ঠিক আছে? তাহলে এনএডিএইচ পাইরুভেটের সঙ্গে যখন হাইড্রোজেন যখন যুক্ত হয়ে যাবে, তখন সেটা ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়। যখন অক্সিজেন থাকে না, এনএডিএইচ কার সঙ্গে যুক্ত করবে? ইলেকট্রনকে অক্সিজেনের সঙ্গে, সেটাই টার্মিনাল রেসপিরেশন।
কিন্তু এক্ষেত্রে কোনো রকম অক্সিজেন নেই, তাহলে এনএডিএইচ থেকে এনএডিএইচ এই যে পাইরুভেট যেটা তৈরি করেছে সেই পাইরুভেটকে আবার রিডিউস করে দেবে ল্যাকটিক অ্যাসিডে, এবং সেই জন্যই এটাকে আমরা বলবো ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। দেখো পাইরুভিক অ্যাসিড অ্যাক্ট অ্যাজ দ্য হাইড্রোজেন অ্যাকসেপ্টার, এবং এর ফলে যেটা তৈরি হয় তো সেটাই হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, এবং এই জায়গাতে যে এনজাইম কাজ করে তার নাম ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ, এটাকে লেখা হয় এলডিএইচ, কি হিসাবে লেখা হবে? এলডিএইচ। কিন্তু ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনে কোনো কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় না, নো CO2 ইজ প্রডিউসড। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছে এটা? ক্লিয়ার? বইতে পেয়ে যাবে এটা, একটু শুধু বুঝে নাও। আচ্ছা, তো ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন ইজ ইউজড ইন মিল্ক ইন্ডাস্ট্রি, কারণ আমরা জানি যে দুধ থেকে যে দই তৈরি হয়, ছানা তৈরি হয়, সেখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, তাহলে মিল্ক ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয়। এছাড়া যে মাইক্রো অর্গানিজম আছে সেগুলো বিভিন্ন র ফুড প্রোডাক্ট তৈরি করে। ইয়োগার্ট তৈরি করবে কে? ল্যাক্টোব্যাসিলাস বুলগারিকাস, মানে আমরা যে দই খাই তো সেটা ল্যাক্টোব্যাসিলাস বুলগারিকাস তৈরি করে, কারণ অ্যাসিড তৈরি করছে ল্যাকটিক অ্যাসিড, সেই জন্য দই টক টক খেতে লাগে। ঠিক আছে, এছাড়া আমাদের স্কেলিটাল মাসেলের মধ্যে প্রধানত এই ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন হয়। ঠিক আছে, যখন আমরা প্রচুর পরিশ্রম করি তখন অক্সিজেন ইউটিলাইজ হয়ে যায়, তার ফলে পরিশ্রম করার মতো এটিপি তৈরি হওয়ার মতো কোনো অক্সিজেন থাকে না, সুতরাং পেশির মধ্যে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। এছাড়া কিছু প্ল্যান্টের মধ্যে, কিছু মাইক্রো অর্গানিজমের মধ্যে আর একটা ঘটনা ঘটে, তার নাম অ্যালকোহলিক ফার্মেন্টেশন। এটা প্রধানত ব্রিওয়ারি ইন্ডাস্ট্রিতে এটা ব্যবহৃত হয়, ব্রিউইং ইন্ডাস্ট্রি, বিয়ার, রাম, হুইস্কি, বিভিন্ন মদ তৈরি করতে ব্যবহৃত হয়। কি ঘটনা ঘটে এই প্রসেসে? এই প্রসেসে গ্লাইকোলাইসিস হয়, অর্থাৎ এক্ষেত্রে দেখতে পাচ্ছ কার্বোহাইড্রেট আছে, গ্লুকোজ আছে, সেটা প্রথমে পাইরুভেটে পরিণত হয়। তাহলে এই যে পাইরুভেট আছে সেটা প্রথমে CO2তে পরিণত হয়, পাইরুভেট কার্বন ডাইঅক্সাইডকে রিলিজ করে দেয়, তার ফলে সেক্ষেত্রে রিলিজড হয়ে যাচ্ছে, এবং তার ফলে প্রথমে সেটা অ্যাসিটাইল ডিহাইডে পরিণত হয়, এবং এই যে অ্যাসিটাইল ডিহাইড আছে এবার এই NADH কি ইউটিলাইজ করবে, করে সেখান থেকে ইথাইল অ্যালকোহল তৈরি করবে, এবং সেই জন্যই এটাকে আমরা বলবো অ্যালকোহলিক ফার্মেন্টেশন। তাহলে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন আর অ্যালকোহলিক ফার্মেন্টেশনের এটাই পার্থক্য, যে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনে কোনো CO2 তৈরি হয় না, বাট অ্যালকোহলিক ফার্মেন্টেশনে CO2 তৈরি হয়। তাহলে পরের প্রশ্ন লেখো, হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন? ঠিক আছে, নেক্সট কোশ্চেন লেখো, স্টেট দ্য ডিফারেন্সেস ইন বিটুইন ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন অ্যান্ড অ্যালকোহলিক ফার্মেন্টেশন, অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড সন্ধান এবং কোহল সন্ধানের মধ্যে পার্থক্য কি বাংলাতে? ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটাই হচ্ছে প্রধানত আমাদের যে সেলুলার রেসপিরেশন আছে। সো দিস ইজ দ্য এন্ড অফ দিস সেলুলার রেসপিরেশন চ্যাপ্টার। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি কয়েকটা MCQ তোমাদেরকে বলবো, দেখে নিই কি তোমরা কেমন পড়েছো। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কমন ইন বোথ এয়ারোবিক অ্যান্ড অ্যানাইরোবিক রেসপিরেশন? অপশান এ দিয়েছে গ্লাইকোলাইসিস, অপশান বি ক্রেবস সাইকেল, অপশান সি ফার্মেন্টেশন, অপশান ডি হচ্ছে নান। কোনটা আনসার হবে বলো? কোনটা কমন স্টেপ বলতে পারবে? কমন স্টেপ কোনটা? গ্লাইকোলাইসিস। কমন স্টেপ কোনটা? গ্লাইকোলাইসিস, তাই তো? কমন স্টেপ কোনটা বলো? হ্যাঁ, গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন্সে চলে এসো। নেট গেইন অফ দ্য ATP মলিকুল ইন অক্সিডেশন অফ ওয়ান মলিকুল অফ দ্য গ্লুকোজ ইন গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিসে এক অণু গ্লুকোজ থেকে কত অণু ATP আমরা নেট গেইন পাবো? নেট, দেখ গ্রস আর নেটের মধ্যে পার্থক্য আছে। মনে কর ধর তুই ইনকাম করিস 100 টাকা আর তোর খরচ হয়ে যায় সেখান থেকে 30 টাকা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে গ্রস, তাহলে যেটা খরচ হয়ে যাচ্ছে সেটা বাদ দিয়ে যেটা থাকে তো সেটাই হচ্ছে নেট। আমি বলেছিলাম গ্লাইকোলাইসিসে 2 অণু ATP ইউটিলাইজ হয় কিন্তু 4 অণু ATP তৈরি হয়, তাহলে নেট গেইন কত? 2 molecules অফ ATP। তারপরে অ্যাট হাউ মেনি স্টেপস দ্য রিডিউসড এনজাইমস ছেড়ে দে, এটা অতটা তোমাদের লাগবে না। ATP সিনথেসাইজড ইন দ্য T সাইকেল ছেড়ে দাও। তারপরে দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কম্পোনেন্ট অফ দ্য মাইটোকন্ড্রিয়াল ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম? ইউবিকুইনন আছে, সাইটোক্রোম B6, সাইটোক্রোম C ছেড়ে দাও, এগুলো লাগবে না, ঠিক আছে? তাহলে এরকম কিছু প্রশ্ন এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বইতে যে প্রশ্নগুলো আছে MCQ টাইপের কোয়েশ্চেন্স, সেগুলো প্র্যাকটিস করবে, কোয়েশ্চেন্সগুলো দেখবে, তাহলেই আর কোনো অসুবিধা হবে না, এবং বইটা ভালো করে পড়বে। যেগুলো বললাম এগুলো একটুখানি মাথায় রাখবে, তাহলে দেখবে যে আর বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে? এবার তোমাদের যদি কোনো জায়গা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, হুম,
ঠিক আছে, এবার বলো কারোর কোনো অসুবিধা হয়েছে ক্লাস করতে? ধরো এনামুল আছো, হিসামুদ্দিন আছো, বলো একটু, তোমাদের থেকে শুনে নিই। না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সুস্মিতা আছো, সুস্মিতা, সুস্মিতা বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার বইটা ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? এর পরের দিন আবার হয়তো রবিবার অথবা সোমবার দিন ক্লাস নেব, হ্যাঁ? ঠিক আছে, থ্যাংক ইউ জয়েন করার জন্য। সবাই ভালো থেকো, গুড নাইট।